জার্মানিতে ব্যাচেলর এবং মাস্টার্স মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতেই ফ্রি। আপনি যদি জার্মানিতে হায়ার স্টাডিজের জন্য প্ল্যান করে থাকেন, আজকের ভিডিওটি তাহলে আপনার জন্য হতে যাচ্ছে একটি কমপ্লিট গাইডলাইন। আজকের ভিডিওতে ইন ডিটেলস আপনি জানতে পারবেন অ্যাপ্লিকেশন করার আগে কী কী প্রিপারেশন নিতে হয়, কিভাবে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেকশন এবং সাথে রিকোয়ারমেন্ট বুঝতে হয়, অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগে আর সেগুলো কিভাবে প্রিপেয়ার করতে হয়, ডকুমেন্টস প্রস্তুত করার সময় কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, মোটিভেশন লেটার লেখার সময় কোন বিষয়গুলো মাথায় রেখে লিখলে সেটা অনেক স্ট্রং হয়, ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পরে কিভাবে এনরোলমেন্ট কমপ্লিট করতে হয়, বাংলাদেশের জার্মান এম্বাসিতে ভিসা ইন্টারভিউর জন্য কী কী ডকুমেন্টস এবং প্রিপারেশন লাগে, ভিসা পাওয়ার পর জার্মানিতে আসার আগে ও পরে কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে প্রত্যেকটি স্টেপে আনুষঙ্গিক কস্ট। তো চলেন ভিডিও শুরু করা যাক। আমি পুরো আলোচনাটাকে 3টা চ্যাপ্টারে ভাগ করেছি। ফেজ 1 প্রিপারেশন ফেজ, এটা হচ্ছে 6টা স্টেপে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন জিনিসগুলো, দেখবেন যে আসলে জিনিসগুলো খুবই সহজ লাগছে। আচ্ছা, প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, এটা হচ্ছে স্ট্রং মাইন্ডসেট। জার্মানিতে যখনই আপনারা ডিসিশন নেবেন যে আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই, তখনই আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। জার্মানিতে আসতে গেলে হচ্ছে বেশ বেশ কিছু ব্যাপার আছে যেগুলো অন্য কান্ট্রির ক্ষেত্রে ফেস করতে হয় না। সবার প্রথমে আসে হচ্ছে লং ওয়েটিং পিরিয়ড। এখানে হচ্ছে বর্তমানে 2 বছরেরও বেশি সময় হচ্ছে ওয়েটিং পিরিয়ড আছে জার্মানি এম্বাসিতে, যেটা অন্য কান্ট্রির ক্ষেত্রে নাই। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা স্ট্রং মাইন্ডসেট রাখতে হবে। আপনি যদি 1 বছর পরে ভেঙে পড়েন এখনও পারছি না, তাহলে দেখা যাবে যে আপনি মাঝপথে গিয়ে থেমে যাবেন। আপনার যে কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে হচ্ছে আপনি যেতে পারবেন না। সো সবার প্রথম ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ইউ শুড হ্যাভ এ স্ট্রং মাইন্ডসেট। আপনি মোটিভেটেড থাকতে হবে যে আমি পুরো প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করব। ওকে, সেকেন্ড হচ্ছে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুবই সহজ। এটা ইটস অ্যাবাউট 10 মিনিটস। এটা 10 মিনিটেরও বেশি সময় লাগে না যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে যান। এখন কখন অ্যাপয়েন্টমেন্ট নিব, এই কোশ্চেনটা সবারই থাকে। এটা এখন আমি বলে দিচ্ছি। একটা জিনিস যেহেতু মাথায় রাখতে হবে, আমাদেরকে 2 বছরের মতো আমাদের ওয়েটিং পিরিয়ড আছে। এখন আপনি যদি লেটসে আপনি এখন ব্যাচেলর পড়ছেন, এখন আপনাকে নিজে থেকে ক্যালকুলেশন করতে হবে যে কখন অ্যাপয়েন্টমেন্ট নিলে বেটার আপনার জন্য। সো 2 বছর ওয়েটিং পিরিয়ড। সো 2 বছরের ক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে যে অ্যাপ্লিকেশন প্রসেস যখন আপনি একটা ইউনিভার্সিটিতে করবেন, এই প্রসেসে মোটামুটি 6 মাসের মতো সময় লাগে। এরপর হচ্ছে ক্লাস শুরু হয় এবং যখন আপনাকে এম্বাসি ডাকবে আপনাকে, তখন যেন আপনার হাতে অফার লেটার থাকে। সো ওই হিসাব করে আপনি যদি চিন্তা করেন, তাহলে মোটামুটি 12 থেকে 14 মাস আগে আপনি যে সেমিস্টারে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন শুরুর 12 থেকে 14 মাস মিনিমাম আগে হচ্ছে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। সো ইন দ্যাট কেস, কেউ যদি ব্যাচেলার শেষের দিকে থাকেন, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত। আপনি যদি ফাইনাল ইয়ারে থাকেন, আপনি নিতে পারবেন, যাতে আপনার পড়া শেষ হওয়ার সাথে সাথে আপনি হচ্ছে পরবর্তী প্রসেসগুলো করতে পারেন। আর এম্বাসিতে অ্যাডমিশন নিতে গেলে হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট নাম্বার লাগবে। সো পাসপোর্ট থাকাটা এই ক্ষেত্রে জরুরি। ওকে, এখন পাসপোর্ট করতে গেলে আবার কি কি কাগজ লাগে, কি কি প্রসেস লাগে, সেই আলোচনায় আজকে যাচ্ছি না, বাট পাসপোর্ট থাকতে হবে। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখন আমি মেনশন করছি। আপনারা যখন এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, আপনাদের যে পাসপোর্টের নাম্বারটা আছে, দেখা যায় যে পাসপোর্টের শুরুতে লেটার থাকে এবং এরপর হচ্ছে নাম্বার থাকে। অনেকে ভুলে এটা হয়ে যেতে পারে যে এই লেটার এবং নাম্বারের মাঝখানে একটা স্পেস থাকে। স্পেসটা যদি পাসপোর্টের মতো করে দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার এই যে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। সো এম্বাসির গাইডলাইন হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় পাসপোর্ট নাম্বারটা আছে, এটা উইদাউট এনি স্পেস বা উইদাউট এনি গ্যাপ আপনাকে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। সেকেন্ড, একটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময়, আপনি যে ইমেল অ্যাড্রেস থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছেন, সেই ইমেল অ্যাড্রেসে আপনার একটা ফিরতি কনফার্মেশন ইমেল আসবে। ইয়েস, আপনার অ্যাপয়েন্টমেন্টটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। আপনাকে এখন 19 মাস, 2 বছর, হোয়াট এভার, এখন মানে যখন যেরকম ওয়েটিং পিরিয়ড থাকে সেই অনুযায়ী একটা কনফার্মেশন ইমেল আসবে। এই
ইমেইলটা আপনারা হচ্ছে সংরক্ষণ করে রাখবেন। খুব বেটার হয় যদি এটাকে পিডিএফ করে রাখেন এবং ড্রাইভে আপলোড করে দেন অথবা কাউকে শেয়ার করে রাখেন, ঠিক আছে? এবং এই ইমেইলের অ্যাক্সেস কখনো হারাবেন না। আর হচ্ছে সবচেয়ে বেটার হয় সবাই যদি দুটো জিমেল অ্যাড্রেস ইউজ করেন, তাহলে একটা জিমেল অ্যাড্রেসকে অন্যটার হচ্ছে আপনারা রিকভারি পাসওয়ার্ড হিসাবে রাখতে পারেন। সো অনেকে এই ধরনের কোশ্চেন করে থাকেন যে আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি, হারাই ফেলছে। হ্যাঁ, আমরা সবাই স্মার্টলি কাজ করবো, এটা যাতে না হয়। সো কারণ আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার ধরেন ইমেইলে অ্যাক্সেস থাকে বাট আপনার ইমেইলটা হারাই গেছে, ইমেইলে অ্যাক্সেস আছে বাট আপনার ইমেইলটা হারাই গেছে যে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, এই ক্ষেত্রে আমি বলবো টেনশনের কিছু নাই। কারণ আপনার ইমেইলে যদি অ্যাক্সেস থাকে, এই ইমেইলেই হচ্ছে আপনাকে আবার হচ্ছে ওরা যখন অ্যাপয়েন্টমেন্টের সময় আসবে আপনাকে ওরা হচ্ছে কনফার্মেশন মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে বলবে। সো মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইমেইলে যেন অ্যাক্সেস থাকে। ওকে, ডান। তো এই দুটো কাজ খুব বেশি সময় লাগে না, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে, যেহেতু আমি অ্যাডমিশনের জন্য হচ্ছে আমাকে প্রিপেয়ার করা লাগবে, তার সবার আগে রিকোয়ারমেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। সো দেখা যায় আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস জার্মানিতে পড়তে আসতেছি এবং বেশিরভাগেরই টার্গেট থাকে হচ্ছে আমরা জার্মান ভাষায় না, আমরা ইংলিশ ভাষায় পড়াশোনা করব। সো দেখা যায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে IELTS, যেটাকে বলা হচ্ছে আইএলস, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড টেস্টিং সিস্টেম, যেটা এই এক্সামটা আপনাদেরকে দিতে হবে। আচ্ছা, এখানে কথা আছে আপনি বাংলাদেশে দুইটা জায়গায় এক্সাম দিতে পারবেন, ব্রিটিশ কাউন্সিল অথবা IDP, দুটোতেই এক্সাম দেওয়া আছে। কোনটা দেওয়া বেটার? আমার মতে দুটোই সেম, নো ডিফারেন্স। অনেকে অনেক কিছু বললে, বাট আই থিঙ্ক দুইটাতে, আমি দুইটাতেই দিয়েছি। ওকে, আচ্ছা, কত দিন আগে দিতে হবে? এটাও সিমিলার। এটা হচ্ছে আইএলসের মেয়াদ থাকে 2 বছর, একটা আইএলস সার্টিফিকেটে মেয়াদ থাকে 2 বছর। সো আপনি হিসাব করেন যে আপনি 2 বছর ভ্যালিডিটি, আপনি যখন রেজাল্ট পাবেন, রেজাল্ট পাওয়ার পরে বেসিক্যালি 2 বছর সময় লাগে না কারোর আসতেই। সো রেজাল্ট পাওয়ার পরে অ্যাপ্লিকেশন করার সময় যাতে আপনার আইএলস ভ্যালিডিটি থাকে। সো আপনি যখনই অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যখনই প্রিপারেশন হবেন, আইএলস এক্সামটা দিয়ে দিবেন। ওকে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই যারা হচ্ছে ইংলিশ মডিউলে কোর্স করেছেন 4 বছর, যে আপনার ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন বা আপনি যে ভাষাতে ক্লাস করেছেন বা কোর্স করেছেন ব্যাচেলারে, সেটা ছিল ইংলিশে, সেই ক্ষেত্রে আপনার ভার্সিটি থেকে একটা এক্সট্রা লেটার কালেক্ট করে নিতে পারবেন, একটা সার্টিফিকেট, যেটাকে বলা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। সেখানে বলা থাকে যে হ্যাঁ, আপনি 4 বছর ক্লাস করেছেন, 4 বছরে আপনি কোর্স শেষ করেছেন এবং এই কোর্সটা ছিল ইংলিশে। এই জিনিসটাও, এই সার্টিফিকেটটা দিয়েও কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায় এবং যারা হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে। তবে বেশিরভাগ ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট থাকে যে আইএলস। ওকে, এখন আইএলস এর স্কোর কত হলে ভালো হয় এটা ডিপেন্ডস, এক এক ইউনিভার্সিটির এক এক রকম রিকোয়ারমেন্ট। কোনো ইউনিভার্সিটি 5.5 মানে 5.5 অ্যালাউ করে, কোনো ইউনিভার্সিটি বলে যে না, তোমাকে 7 থাকতে হবে মিনিমাম আইএলস, কোনো ইউনিভার্সিটি বলে যে 6.5 থাকলেই হবে। ঠিক আছে, তো ইন মোস্ট কেসেস 6.5 যদি আপনার থাকে, আপনি 95% ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি, এবং খুব অল্প ইউনিভার্সিটি আছে যারা 5.5 অ্যালাউ করে। ওকে, সো ইটস অ্যাবাউট আইএলস। আপনি আইএলস বুঝে গেলেন। এখন আপনার যদি মনে হয় যে ওকে, আমি জার্মান ভাষাতে মানে পড়াশোনা করতে চাই, আমি ব্যাচেলার বা মাস্টার্স আমি জার্মান ভাষাতে পড়বো, জার্মান ভাষাতেও পড়তে পারবে, এবং সেই ক্ষেত্রে মজা মানে সুবিধা হচ্ছে অনেক মানে আপনার হাতে সুযোগ অনেক বেশি, আপনার ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি, সাবজেক্ট অনেক বেশি থাকবে, এবং হচ্ছে আপনার তখন অনেক স্কোপ থাকবে। কিন্তু এটা রিকোয়ারমেন্ট হচ্ছে ইউনিভার্সিটিতে যদি আপনি জার্মান ভাষাতেই পড়তে চান, এটা রিকোয়ারমেন্ট নর্মালি থাকে B1 বা B2। এখন B1 বা B2 লেভেল আপনাকে কমপ্লিট করতে গেলে এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। মিনিমাম 1 থেকে 1.5 বছর আপনাকে হচ্ছে সময় দিয়ে এই B1 বা B2 লেভেল পরীক্ষায় পাশ করে তারপর হচ্ছে যেতে হবে। আচ্ছা, এখানেও আবার কথা আছে, কিছু ইউনিভার্সিটি বলে যে তোমার ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশেই তুমি পড়বা, কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম জার্মান ল্যাঙ্গুয়েজ A1 থাকা লাগবে, বা মিনিমাম জার্মান ল্যাঙ্গুয়েজ থাকতে হবে হচ্ছে A2। ঠিক আছে, এরকম কিছু ইউনিভার্সিটি, কিছু সাবজেক্টও আছে। সো সেই সকল ক্ষেত্রেও হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজটা কাজে দেয়। ওকে, তো জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সাম যদি আপনি হচ্ছে দিতে চান, বাংলাদেশে হচ্ছে গোয়েথে ইনস্টিটিউটে আপনি সার্টিফিকেট এক্সাম দিতে পারবেন। আর হচ্ছে অনলাইনে শেখার অনেক মিডিয়াম আছে, আপনি চাইলে VHS এও শিখতে পারবেন, ভাষা হোক সহজ, এখানেও অনলাইনে জার্মান শেখানো হয়।
ওকে, এরপরে হচ্ছে চতুর্থ স্টেপ, আমাদের হচ্ছে আইএলস দেওয়া হয়ে গেল, আমাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শেষ, ল্যাঙ্গুয়েজ এক্সাম দেওয়া শেষ, ডান। এখন হচ্ছে আপনি হচ্ছে রিসার্চ করা শুরু করবেন যে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, আপনি হচ্ছে লিস্ট লিস্ট ডাউন করা শুরু করবেন। বেসিক্যালি এই কাজটা আপনারা আগেও শুরু করতে পারেন, ঠিক আছে, কারণ এটা পাশাপাশি চলতে থাকবে। এটা কোথায় রিসার্চ করতে পারবেন, আপনারা হচ্ছে DAAD এই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনারা রিসার্চ করতে পারেন। ইউনিভার্সিটির নাম সার্চ দিয়ে, সাবজেক্ট নাম সার্চ দিয়ে আপনারা দেখবেন যে ওখানে প্রচুর প্রচুর সাবজেক্টের লিস্ট পাবেন। আচ্ছা, আর কোথায় করতে পারবেন? সেকেন্ড হচ্ছে ডিরেক্ট ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে। এবং অনেক সময় দেখা যায় কিছু সাবজেক্ট ড্যাডে নাই কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন আচ্ছা এই সাবজেক্টটা ড্যাডে নাই কিন্তু এখানে ওরা আছে। সো সেই ক্ষেত্রেও হচ্ছে আপনি ইউনিভার্সিটি থেকে লিস্ট করতে পারবেন সাবজেক্টের সম্পর্কে। সো এটা হচ্ছে আপনার রিসার্চ, আপনি কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন এবং হচ্ছে আপনি লিস্ট ডাউন করবেন, আপনি খাতায় লিখবেন, কেউ কেউ হচ্ছে এক্সেলে লিখে রাখে একটা মানে এক্সেল ফাইলে যে আমার এই ইউনিভার্সিটির নাম, এই ইউনিভার্সিটি এই সাবজেক্ট ওরা অফার করতেছে, এই সাবজেক্টের আইএলস রিকোয়ারমেন্ট এরকম, তারপর হচ্ছে ডেডলাইন এরকম। সো সব রিকোয়ারমেন্টগুলো হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে এবং এটার পিছনে সময় দিতে হবে। ওকে, আচ্ছা, ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো কোত্থেকে পাবেন? এটা সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনাকে এটা নিয়ে হচ্ছে গুগল সার্চ করতে হবে। তারপর হচ্ছে ইউনিভার্সিটি সরাসরি ওয়েবসাইট লিঙ্কে মানে ইউনিভার্সিটি সরাসরি ওয়েবসাইটে যেতে হবে। ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনাকে সার্চ করতে হবে যে ওখানে আর কি কি সাবজেক্ট আছে যেটা আপনার সাবজেক্টের সাথে রিলেভেন্ট। সো দেখা যায় যে এই জিনিসটাতে হচ্ছে মোস্ট অফ দ্য সময় যায় পুরো অ্যাপ্লিকেশন প্রসেসের। সো ইটস যদিও এটা 2 লাইনে লেখা, বাট এটার জন্য আপনাকে প্রচুর সময় ইনভেস্ট করতে হবে। আচ্ছা, এর পরের স্টেপ আপনাকে মাথায় রাখতে হবে হচ্ছে অ্যাপ্লিকেশন কবে করতে হবে, কারণ অ্যাপ্লিকেশন এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম ডেডলাইন থাকে। কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টাল মার্চ থেকে খুলে যায়, কোনো ইউনিভার্সিটি হচ্ছে এপ্রিলে খোলে, এবং দেখা যায় যে কোনো ইউনিভার্সিটি 30 দিন সময় দেয়, কোনো ইউনিভার্সিটি 2 মাসও সময় দেয়, 1.5 মাসও সময় দেয়। সো এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। আপনারা হচ্ছে যখনই প্ল্যান করবেন যে রিসার্চ করা শুরু করবেন তখন হচ্ছে নোট ডাউন করে রাখবেন কবে অ্যাপ্লিকেশন ডেডলাইন শুরু, মানে কবে থেকে ওদের অ্যাপ্লিকেশন পোর্টাল খুলবে এবং কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই জিনিসগুলো হচ্ছে আপনাকে চেক করতে হবে এবং নোট ডাউন করতে হবে। তো সাধারণত জার্মানিতে 2টো সেমিস্টার থাকে, একটা হচ্ছে উইন্টার সেমিস্টার যেটার অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে নর্মালি মার্চ থেকে জুন। কিছু ইউনিভার্সিটিতে মার্চের শুরুতেই অথবা ইভেন ফেব্রুয়ারি শেষেও শুরু হয়ে যায়, ইট ডিপেন্ডস, বাট মোস্টলি মার্চ থেকে জুন এইটা হচ্ছে টাইম লাইন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির। আর সামার সেমিস্টার যেটা হচ্ছে আপনার সামারে ক্লাস শুরু হয়, সেটার অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় তার আগের বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরে। সো সেপ্টেম্বর থেকে নভেম্বরে অ্যাপ্লিকেশন পিরিয়ড থাকে এবং হচ্ছে এটার ক্লাস শুরু হয় পরের বছর সামারে অ্যারাউন্ড মার্চ এপ্রিলের দিকে, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন। আপনাকে ইউনিভার্সিটি রিসার্চের সময় আপনাকে অ্যাপ্লিকেশন ডেডলাইনটাও মাথায় রাখতে হবে যে কোন ইউনিভার্সিটি কবে থেকে ডেডলাইন। ওকে, আচ্ছা, আমি এখন বুঝে গেলাম, আমি লিস্ট ডাউন করে ফেললাম। এখন এটাও পরে যে কোশ্চেনটা আসে হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করব, কিভাবে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব। ওকে, সো এখানে কয়েকটা উপায় আছে। যেমন হচ্ছে কোন ইউনিভার্সিটি বলে হচ্ছে তুমি হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমার ইউনিভার্সিটির ওয়েবসাইটে হচ্ছে অ্যাপ্লিকেশন করো। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই হচ্ছে, যেমন এখানে একটা ইউনিভার্সিটি আছে খুবই বিখ্যাত, ফ্রেডরিশ আলেকজান্ডার ইউনিভার্সিটির। তারপর হচ্ছে আমি যেখানে পড়েছি হোফ। এই ইউনিভার্সিটিগুলো বলে হচ্ছে তুমি ডিরেক্টলি আমার যে অ্যাপ্লিকেশন পোর্টাল আছে ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করে দাও, ঠিক আছে। এবং এই ডিরেক্ট অ্যাপ্লিকেশনগুলো হয় মোস্টলি ফ্রি। আপনি যদি খুঁজে বের করতে পারেন কোনগুলো হচ্ছে আমাকে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, দেখবেন যে এদের মোটামুটি মোর দ্যান 90% অ্যাপ্লিকেশনস আর ফ্রি, কমপ্লিটলি ফ্রি। ওকে, এরপরে থাকে হচ্ছে ইউনিঅ্যাসিস্ট। আচ্ছা, ইউনিঅ্যাসিস্টটা কি? ইউনিঅ্যাসিস্ট হচ্ছে একটা থার্ড পার্টি মিডিয়াম। এরা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করে সর্ট করে ইউনিভার্সিটিকে পাঠাবে। জিনিসটা কিভাবে কাজ করে? জিনিসটা কাজ করে এরকম, লেটস সে হচ্ছে ইউনিভার্সিটি চায় না হচ্ছে নিজেরা ডিরেক্ট অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করতে, তখন হচ্ছে ওরা ইউনিভার্সিটিকে বলে তুমি হচ্ছে আমার হয়ে অ্যাপ্লিকেশনগুলো হ্যান্ডেল করো এবং এখান থেকে বেছে আমাকে হচ্ছে তুমি পাঠাও।
এখন তখন হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করলেন, ওখানে গিয়েও সার্চ করতে হয়। ওখানে গিয়ে আপনি হচ্ছে ইউনিভার্সিটির নাম, সাবজেক্টের নাম সব কিছু দিয়ে শর্ট লিস্ট করে ওদের যে অ্যাপ্লিকেশন প্রসেস আছে সেভাবে অ্যাপ্লিকেশন করলেন। করার পরে হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে আপনার ডকুমেন্টটাকে প্রসেস করে দেখবে যে আপনার অ্যাপ্লিকেশন যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো ঠিক আছে কিনা, সব কিছু আপনার ইউনিভার্সিটির যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আছে সেটার সাথে মিলছে কিনা। মিলার পরে ওরা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে নিজেরাই হচ্ছে সাথে সাথে বলে দেয় যে আপনার এটা মেলে নাই, ইউ আর রিজেক্টেড, আপনাকে পাঠাই দিবে লেটার। আবার কিছু কিছু ক্ষেত্রে ওরা হচ্ছে ইউনিভার্সিটিকে পাঠায় দেয়, তখন ইউনিভার্সিটি আপনাকে জানাই দিবে যে না, আপনার এটা ক্রাইটেরিয়ার সাথে মিলে না, ইউ আর রিজেক্টেড। আর যদি ওকে হয়, ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিয়ে দিবে। আরেকটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে ফাওপেডে, ভিপিডি বলি আমরা বাংলাতে। এটা হচ্ছে ফর প্রুফুংস ডকুমেন্টাসিয়ন। এটার মানে হচ্ছে ফর প্রুফুং, ফর মানে আগে, প্রুফুং মানে হচ্ছে একটা ভেরিফিকেশন করা বা চেক করা, ডকুমেন্টাসিয়ন মানে হচ্ছে ডকুমেন্টেশন। এটা মানে হচ্ছে আপনার যে সিজিপি আমরা বলি হচ্ছে বাংলাদেশের সিজিপিএ বা গ্রেড, আপনি যে গ্রেডটা পেয়েছেন বাংলাদেশের এক্সামে, সেটা ব্যাচেলারে হোক বা যেটাই হোক, এই গ্রেডটাকে জার্মান গ্রেডে কনভার্সন করাকে বলা হচ্ছে ভিপিডি। ওকে, তো এইটা হচ্ছে জার্মান গ্রেডে কনভার্সন করলে ওরা জার্মানটা তখন বুঝতে পারে আচ্ছা আপনার রেজাল্ট হচ্ছে ভালো কি মন্দ বা মিডিয়াম। এই ভিপিডিটা অনেক ইউনিভার্সিটি চায়। ওরা বলে যে তুমি হচ্ছে ভিপিডি দিয়ে আমাদের এখানে অ্যাপ্লিকেশন করবা। তখন হচ্ছে ইউনিভার্সিস্ট আপনাকে, এটাও ইউনিভার্সিস্টের মাধ্যমেই করতে হয়। তো ইউনিভার্সিস্টে অ্যাপ্লিকেশন করলে ওরা হচ্ছে আপনাকে একটা ডকুমেন্টস দেবে, ফার্দার ডকুমেন্টস দিয়ে বলবে যে এইটা হচ্ছে তোমার রেজাল্ট, এটা হচ্ছে তোমার রেজাল্টের জার্মান গ্রেড। তো এটা আপনাকে যদি ইউনিভার্সিটি চায় সেই ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা পাওয়ার পরে হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে আবার আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হয় যে এই ভিপিডি সহ। আবার কিছু ইউনিভার্সিটিতে ইউনিভার্সিস্ট নিজেই পাঠায় দেয়। সো প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আপনাকে হচ্ছে বুঝতে হবে, কারণ কোনো ইউনিভার্সিটিরই সেম রিকোয়ারমেন্ট না, এক এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট এক এক রকম। ঠিক আছে, ওকে। আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন হচ্ছে যে আপনাকে এটাও জানতে হবে যে ওরা কত গ্রেড পয়েন্ট হইলে অ্যালাউ করবে। এখন জার্মানিতে হচ্ছে 1 পয়েন্ট হচ্ছে ভালো, আর 4 বা 5 এটা হচ্ছে খারাপ। আমাদের দেশে যেমন 4 আউট অফ 4 মানে সবচেয়ে বেস্ট, আর হচ্ছে 2 মানে খুব খারাপ। জার্মানিতে এটার হচ্ছে উল্টা, জার্মানিতে 1 মানে ভালো, 4 যত বাড়তে থাকে তত হচ্ছে খারাপ। সো এটা হচ্ছে গ্রেড রিকোয়ারমেন্ট আপনাকে জানতে হবে। কোনো ইউনিভার্সিটি বলে যে মিনিমাম 2.2 থাকতে হবে, 2.2 এর নিচে মানে আরো ভালো হইলে আরো ভালো, বাট 2.2 হইতে হবে। কোনো ইউনিভার্সিটি বলে যে ওকে তোমার হচ্ছে 2.5 থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। কোনো ইউনিভার্সিটি 3ও দেয়। ঠিক আছে, আপনাকে দেখতে হবে যে কোন ইউনিভার্সিটি গ্রেড পয়েন্ট কত। এখন আপনার একটা ইউনিভার্সিটি চেয়েছে লেটসে হচ্ছে 2.2, আপনার লেটসে আছে হচ্ছে 2.4, মানে 2.2 এর চেয়ে খারাপ রেজাল্ট। তখন হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করেন তখন হচ্ছে রিজেকশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো গ্রেড পয়েন্টটা মাথায় রাখতে হবে, এটা একটা রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্রাইটেরিয়া। আপনাকে কি কি রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে, যেমন হচ্ছে কোনো ইউনিভার্সিটি হচ্ছে ইংলিশের রিকোয়ারমেন্ট চায় হচ্ছে 5.5, কেউ চাইতে পারে 6, তারপরে কেউ চাইতে পারে 6.5। সো এটাও জানতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস একটু আপনাদেরকে টিপস দিয়ে দিই, অনেক সময় ইউনিভার্সিটিতে লেখা থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে CEFR B2। এখন B2 মানে কি? আমরা যখন আইএলস এর এক্সাম দিই তখন কিন্তু ওখানে আমরা দেই হচ্ছে 6.5 এইভাবে রেজাল্টটা আসে, কিন্তু আপনারা যদি আইএলস সার্টিফিকেটটা লক্ষ্য করেন দেখবেন নিচের দিকে আপনার এই ইউরোপিয়ান গ্রেডে যেটা হয় এটাকে বলা হচ্ছে A1 A2 B1 B2, এটা হচ্ছে CEFR লেভেল, এটাও লেখা থাকে। যেমন 5.5 মানে হচ্ছে B2। ঠিক আছে, সো ইউনিভার্সিটিতে যদি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লেখা থাকে যে তোমার B2 লাগবে, তার মানে আপনার 5.5 থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি বলে C1 লাগবে তাহলে ধরেন 6, তাহলে 7। ঠিক আছে, এরকম মানে আমি বুঝাচ্ছি, এই B1 B2 C1 থাকলেও হচ্ছে আপনারা তখন নিজেদের সাথে চেক করবেন যে আপনার পয়েন্ট এবং হচ্ছে এটা মিলে কিনা। ওকে, তো গেল হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট গেল। আর একটা হচ্ছে ক্রেডিট পয়েন্টস। ওকে, এটা হচ্ছে কত ক্রেডিট পয়েন্টস বা ইসিটিএস কত কমপ্লিট করেছেন, এই কনভার্সনটা। যেমন হচ্ছে যে আমরা হচ্ছে ক্রেডিট পয়েন্ট, আমাদের হচ্ছে কত ক্রেডিট কমপ্লিট করেছে, আর জার্মানিতে হচ্ছে ইসিটিএস 240 ইসিটিএস। সো এই কনভার্সনটা একটু দেখবেন। ওকে, সো এই জিনিসগুলো সব যখন ম্যাচ করবে তখন হচ্ছে আপনি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো এগুলো কিন্তু আমাদের এখনো প্রিপারেশন ফেজ চলছে, আমরা এখন দেখছি যে কোথায় কি লাগবে, সব কিছু আমরা নোট ডাউন করছি। ওকে, নোট ডাউন শেষ হয়ে গেল। ইন দ্য মিন টাইম আপনাকে হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশন করতে হবে। ডকুমেন্ট প্রিপারেশন কি?
এর মধ্যে বেশিরভাগ ডকুমেন্টসই দেখেন আপনাদের আছে, যেমন হচ্ছে একাডেমিক সার্টিফিকেট। যদি আপনি মাস্টার্সের অ্যাপ্লিক্যান্টস হন তাহলে ব্যাচেলার, এইচএসসি, এসএসসি সার্টিফিকেটসগুলো থাকা লাগবে। যদি আপনি ব্যাচেলারের ক্যান্ডিডেটস হন তাহলে এইচএসসি, এসএসসি এবং হচ্ছে আপনার যে এক সেমিস্টার পরীক্ষা দিয়েছেন সেটা একটা মার্কশিট থাকা লাগবে, এরকম। ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, অলরেডি আমরা ল্যাঙ্গুয়েজের জন্য প্রিপেয়ার্ড হয়ে গেছি। আচ্ছা, আপনি যে অ্যাপ্লিকেশন করবেন আপনাকে তো ওরা চিনে না, আপনাকে একটা সিভিও বানাইতে হবে ইন দ্য মেইন টাইম। এবং সিভিটা বা রেজুমিটা বানাইতে হবে হচ্ছে টেবুলার ফরম্যাট। টেবুলার ফরম্যাট হচ্ছে কমন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফরম্যাট। এটা হচ্ছে আপনার ওই একটা ফরম্যাট ফলো করা হয় যে আপনার এই সিরিয়াল অনুযায়ী থাকবে ডেটসগুলা, ঠিক আছে, যাতে হচ্ছে আপনাকে বোঝা যায় যে আপনি কিসের পরে কি কিভাবে কি করছেন। সো এটা ইউরোপাসে গেলে, ইউরোপাস নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলেও আপনারা এই টেবুলার সিভি, ওখানে সব ডেটা ইনপুট দিলে আপনাদের ওখান থেকে অটোমেটিক টেবুলার সিভি ওরা রেডি করে দিবে, বানাই দিবে, ঠিক আছে। এটা ফ্রি, কমপ্লিটলি ফ্রি। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা সার্টিফিকেট ইউনিভার্সিটি থেকে নিতে হবে, এটা হচ্ছে মিনিমাম পাসিং গ্রেড সার্টিফিকেট। এবং এই সার্টিফিকেটটা লাগে, সেটা হচ্ছে আপনার যে বাংলাদেশি গ্রেড, এটাকে জার্মান গ্রেডে কনভার্ট করতে গেলে এই সার্টিফিকেটটা প্রয়োজন তখন। সো এটা আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে আপনার বর্তমান গ্রেডকে আপনি জার্মান গ্রেডে কনভার্ট করতে পারেন। যেমন হচ্ছে লেটসে হচ্ছে এখানে আমাদের ম্যাক্সিমাম গ্রেড, বাংলাদেশে ম্যাক্সিমাম গ্রেড থাকে হচ্ছে 4 আউট অফ 4, এটা হচ্ছে ম্যাক্সিমাম গ্রেড। ম্যাক্সিমাম গ্রেড মাইনাস আপনি যে গ্রেডটা পেয়েছেন সেটা, এটাকে বাদ দিলে যেটা পাই, ডিভাইডেড বাই ম্যাক্সিমাম গ্রেড মাইনাস মিনিমাম গ্রেড। এখন এই মিনিমাম গ্রেড বলতে বোঝাচ্ছে মিনিমাম পাসিং গ্রেড। আচ্ছা, এখন মিনিমাম পাসিং রেট বলতে কোনো ইউনিভার্সিটি বলে যে একটা সাবজেক্টে পাশ করতে গেলে হচ্ছে 4 আউট অফ 2 পাইলেই সাবজেক্টে পাস, বাট আপনাকে যদি পুরো কোর্স কমপ্লিট করতে হয়, মানে লেটসে হচ্ছে আপনি অ্যাকাউন্টিংয়ে ব্যাচেলার কমপ্লিট করবেন, আপনি ইঞ্জিনিয়ারিং একটা ব্যাচেলার কমপ্লিট করবেন, সেই ক্ষেত্রে আপনার মিনিমাম 2.2 পাইতে হবে, তাহলেই হচ্ছে আপনার গ্রেড কমপ্লিট হবে। ওই 2.2টাই হচ্ছে মিনিমাম পাসিং রেট, বুঝছেন? এখানে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায় যে কোনটা মিনিমাম পাসিং রেট, 2 নাকি 2.2 নাকি 2.5। সো যে গ্রেডটা পেলে আপনি একটা মানে আপনার পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, সেই গ্রেডটাই হচ্ছে মিনিমাম পাসিং গ্রেড, যে গ্রেডটা মিনিমাম পেতে হবে। সো ম্যাক্সিমাম মাইনাস ইয়োর গ্রেড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম পাসিং গ্রেড, যেটা পাচ্ছেন সেটাকে যদি 3 দিয়ে গুণ করেন, যেটা পাবেন তার সাথে 1 যোগ করলেই হচ্ছে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে ভিপিডি গ্রেড বা জার্মান গ্রেড। এখন আমি একটা এক্সাম্পল হিসাবে যদি আপনাদেরকে দেখাই, দেখেন জিনিসটা আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, যেমন আমি ধরে নিলাম যে আমার গ্রেড হচ্ছে 3.3, আমি এই গ্রেডটা পেয়েছি, মাই গ্রেড বাংলাদেশে, ঠিক আছে। এখন আমার ইউনিভার্সিটিতে হচ্ছে ম্যাক্সিমাম গ্রেড হচ্ছে 4 আর মিনিমাম পাসিং গ্রেড হচ্ছে 2.2। ওকে, দেখেন আমরা হিসাব করি, চলেন বিপিডিতে বা জার্মান গ্রেডে আমাদের কত আসে। সেই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম যে গ্রেডটা আছে সেটা কত, 4 মাইনাস আমার নিজের গ্রেড, আমি কত পেয়েছি, 3.3। ওকে, আচ্ছা, এইবার এটাকে ভাগ করব কত দিয়ে, এটাকে ভাগ করব হচ্ছে ম্যাক্সিমাম গ্রেড মাইনাস মিনিমাম পাসিং গ্রেড। ম্যাক্সিমাম হচ্ছে 4 আর পাস করতে হচ্ছে, কোর্সটা কমপ্লিট করতে 2.2 পেতে হয়। তো এটাকে করলে কত হয়, একটু আমি ক্যালকুলেটরে হিসাব করে নিই। 4 মাইনাস 3.3 ডিভাইডেড বাই 1.8, এটা হচ্ছে 0.38। এটাকে 3 দিয়ে গুণ করব, মানে হচ্ছে +1, মানে হচ্ছে 0.38 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস 1। সো এখন এটাকে আবার 3 দিয়ে গুণ করি, +1 ইকুয়ালস টু 2.16। তার মানে জার্মান গ্রেডে আপনার গ্রেড হচ্ছে 2.16, এটাই হচ্ছে আপনার জার্মান গ্রেড। সো কোথাও যদি বলা থাকে যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে 2.2 থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু যদি বলে যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে মিনিমাম 2 থাকতে হবে, তাহলে 2 এর থেকে আপনার বেশি, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করলে রিজেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে গ্রেড ক্যালকুলেশন করতে হয়। এটা হচ্ছে গ্রেড ক্যালকুলেশনের সূত্র।
ওকে, এরপরে হচ্ছে আরেকটা সার্টিফিকেট নিতে পারবেন ইউনিভার্সিটি থেকে, এটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এটা অলরেডি বলেছি যে আপনি যে ইংলিশে পড়াশোনা করেছেন 4 বছর, এই রিলেটেড একটা সার্টিফিকেট ইউনিভার্সিটি থেকে দিবে, এবং এই সার্টিফিকেটটা দিয়ে অনেক জায়গাতেই অ্যাপ্লিকেশন করা যায়, অনেক ইউনিভার্সিটি এটা অ্যাকসেপ্ট করে। কিন্তু আপনাকে যখন এম্বাসিতে ইন্টারভিউ দিতে হবে, ফেস করতে হবে এম্বাসি রিকোয়ারমেন্ট অনুযায়ী, তখন আপনাকে মিনিমাম আইএলটিএস 5.5 মিনিমাম এটা শো করতে হবে। এটার উপরে থাকলে সমস্যা নেই, বাট এটা থাকলে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায়। লেটসে আপনার এখন আইএলটিএস সার্টিফিকেট রেডি হয় নাই, আপনার এমওআই আছে বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে, তখন আপনি এটা দিয়েও অনেক ইউনিভার্সিটি যেগুলো অ্যালাউ করে ওগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। রিকমেন্ডেশন লেটার এটা ম্যান্ডেটরি না, বাট থাকলে ভালো। এটা হচ্ছে জিনিসটা এরকম। রিকমেন্ডেশন লেটার এটা নিতে পারেন হচ্ছে যে আপনি আপনার প্রফেসরের কাছ থেকে ইউনিভার্সিটিতে প্রফেসরকে গিয়ে যদি বলেন যে আমার রিকমেন্ডেশন লেটার লাগবে, প্রফেসর হচ্ছে আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার দিতে পারবে। সো মোটামুটি 2টো রিকমেন্ডেশন লেটার হলে ভালো। ইভেন আপনি আপনার এমপ্লয়ার যেখানে কাজ করছেন সেইখানে আপনার যে সিনিয়র বস বা এইচআর থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নিতে পারেন। অনেক সময় এটা দিলে এটা অনেক অনেক সময় হেল্পফুল হয়। ওকে, আচ্ছা, এখন রিকমেন্ডেশন লেটার কিভাবে নেব? এটা কি হার্ড কপি নেব নাকি হচ্ছে এটা কিভাবে, এটা প্রসেসটা কি? রিকমেন্ডেশন লেটার নর্মালি জার্মানির ক্ষেত্রে হার্ড কপি আপনি আপনার প্রফেসরের কাছ থেকে পেপারে প্রিন্ট করে নিয়ে রাখবেন। কিন্তু কিছু ইউনিভার্সিটি আছে, খুব অল্প, বেশি না, একদম অল্প, কিছু ইউনিভার্সিটি আছে বলে দেয় যে রিকমেন্ডেশনটা একটা নির্দিষ্ট ওয়েবসাইটে হইতে পারে, নির্দিষ্ট ইমেইলে হইতে পারে, বা কোনো একটা সার্ভারে হইতে পারে, সেখানে পাঠাইতে হবে, এবং এই পাঠানোটা প্রফেসরকে নিজে করতে হবে। ঠিক আছে, এটা খুব অল্প, অল্প 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 গুটি কয়েক আছে। সেই সকল ক্ষেত্রে হচ্ছে প্রফেসর নিজে আপনার ওই ওয়েবসাইটে গিয়ে আপনি লিঙ্ক শেয়ার করে দিলেন, প্রফেসর নিজে ওয়েবসাইটে গিয়ে হচ্ছে রিকমেন্ডেশন লেটার আপলোড করে দিল, অথবা আপনার সম্পর্কে লিখে দিল যে হ্যাঁ, আই নো হিম, হি ইজ গুড অর সামথিং সামথিং। সো এইভাবেও রিকমেন্ডেশন লেটার হতে পারে। আচ্ছা, রিকমেন্ডেশন লেটার নিয়ে নিলেন, এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। কেউ যদি জব করে থাকেন, সো জব করতেছেন যে সেই রিলেটেড একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনি যদি ট্রেনিং করে থাকেন, ট্রেনিং রিলেটেড সার্টিফিকেট হতে পারে। আপনার হচ্ছে যদি আপনি যদি কোনো স্কিল ট্রেনিং করে থাকেন, সেই রিলেটেড একটা সার্টিফিকেট হতে পারে। আপনি কোনো ভলেন্টিয়ারে আপনার এক্সপিরিয়েন্স থাকলে সেই রিলেটেড সার্টিফিকেশনও আপনি কালেকশন করতে পারেন। ঠিক আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে লেটারটা সবার লাস্টে বলবো সেটা হচ্ছে মোটিভেশন লেটার। এটাকে কয়েক নামে ডাকা হয়, মোটিভেশন লেটার, এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, তারপর হচ্ছে লেটার অফ মোটিভেশন। ঠিক আছে, সবই একই জিনিস। ওকে, তো মোটিভেশন লেটার কিভাবে লিখবো এটা নিয়েই বেসিক্যালি ওয়ার্কশপ আলাদা করা যায়। এখানে প্রত্যেকটা স্টেপ নিয়ে আলাদা আলাদা ওয়ার্কশপ করা যায় 1-2 ঘন্টার, বাট আমি আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি যাতে যাদের জিনিসগুলো ক্লিয়ার না তাদের যাতে কিছুটা ক্লিয়ার হয়। এরপরে হচ্ছে আপনার এটা নিয়ে ঘাটাঘাটি করলে আরও তথ্য বা আপনার কোনো কিছু ক্লিয়ার না থাকলে সেগুলো পাবেন। সো মোটিভেশন লেটার যখন লিখবেন, মোটিভেশন লেটারে মোটামুটি হচ্ছে আপনাকে কয়েকটা কোশ্চেন ফোকাস করতে হবে। মোটিভেশন লেটার এই না যে আমি এই করেছি সেই করেছি শুধু নিজের সম্পর্কে গুণগান গেয়ে গেলেন। মোটিভেশন লেটার কখনোই এটা না। আর মোটিভেশন লেটার আপনাকে কেউ কখনোই লিখে দিতে পারবে না। মোটিভেশন লেটার হচ্ছে আপনাকে পড়ে যাতে মনে হয় যে আপনি কেন বেস্ট ক্যান্ডিডেট এই সাবজেক্টের জন্য, আপনাকে ইউনিভার্সিটির জন্য চুজ করতে পারে। সো মোটিভেশন লেটার যখন লিখবেন তখন হচ্ছে 5টা জিনিস অ্যাটলিস্ট মাথায় রাখবেন। যে আপনি যখন লিখতেছেন আপনাকে এটা মেনশন করতে হবে যে আপনি কেন এই সাবজেক্টে পড়তে চাচ্ছেন। লেটস আপনি একটা সাবজেক্ট অ্যাপ্লাই করবেন, কেন এই সাবজেক্টে আপনি পড়তেছেন, কেন অন্য সাবজেক্ট না, আপনার ইন্টারেস্ট কেন। সো এই জিনিসটা লিখতে হবে। এখন 1000টা ইউনিভার্সিটি আছে, কেন এই ইউনিভার্সিটি কোন জিনিসটা যেটা স্পেশালি হচ্ছে দেখে আপনি ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা পড়তে চাচ্ছেন। সো এটা হচ্ছে সেকেন্ড আপনারা উল্লেখ করবেন। ওকে, এরপরে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে আপনি মোটিভেশন লেটারটাতে এটা উল্লেখ করতে হবে যে আপনি যে এই সাবজেক্টটাতে পড়তে চাচ্ছেন, এই সাবজেক্টটা কি আপনার প্রফেশনাল বা একাডেমিক এক্সপিরিয়েন্সের সাথে আপনাকে কতটুকু ম্যাচ করে, এবং হচ্ছে যে আপনি কি আপনাকে এই জিনিসটা প্রিপেয়ার করতেছে কিনা। সো আপনার এই আপনি ধরেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ছিল একটা, আপনি এখন আরেকটা সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন, তখন কিন্তু এই জিনিসটা ম্যাচ করতেছে না। সো এটাও হচ্ছে ওরা দেখতে চায় যে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্সের সাথে এই জিনিসটা আপনি যে সাবজেক্টে পড়তেছেন এটা ম্যাচ করতেছে কিনা। এরপরে আরেকটা জিনিস আসে যে আপনি যদি এই সাবজেক্টে পড়েন তাহলে আপনার লাভ কি, আপনার যে ক্যারিয়ার গোল আছে। হ্যাঁ, কোনো কিছুই তো মানুষ গোল ছাড়া বা কোনো লক্ষ্য ছাড়া আমরা করি না।
সো এই গোলের সাথে কি আপনার এই প্রোগ্রামটা ম্যাচ করতেছে কিনা, এই জিনিসটা আপনাকে উল্লেখ করতে হবে যে এই সাবজেক্টটা হইলে আপনার কি উপকার হবে এবং হচ্ছে যে আপনার যে ক্যারিয়ার গোল সেটা ফুলফিল হবে কিনা। আচ্ছা, আর লাস্টে আপনাকে লিখতে হবে যে উইদিন অল দ্য কান্ট্রিজ, কেন জার্মানি, জার্মানিতে কেন আপনি পড়তে চাচ্ছেন, বিকজ দে নো ইউ আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো জার্মানিতে কেন পড়তে চাচ্ছেন সেটাও হচ্ছে আপনাকে উল্লেখ করতে হবে, এবং উল্লেখ করার মতো অনেক বিষয় আছে এখানে। সো ওই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে সুন্দর করে মোটিভেশন লেটার লিখতে হবে। আর মোটিভেশন লেটার লেখার সময় কেউ চ্যাট জিপিটি ইউজ করলে এটা নিজ দায়িত্বে করেন, কারণ হচ্ছে যে জিনিসটা হইতে হবে অথেন্টিকেটেড, এবং জিনিসটা যেন পড়ে মনে হয় যে ইটস র, এটা আপনার নিজের কথা আপনি নিজে লিখতেছেন, এবং এটা জানি মনে মনে না হয় যে এটা মেশিন রিটেন একটা জিনিস। ঠিক আছে, মোটিভেশন লেটার হচ্ছে মানে সব কিছু দেখুক না দেখুক, মোটিভেশন লেটার সবাই দেখবে। ঠিক আছে, এটা এটা শিওর থাকেন যে ইউনিভার্সিটি আপনার রেজুমি পুরো ফার্স্ট টু লাস্ট পড়ুক না পড়ুক, বাট মোটিভেশন লেটারে কিছু লাইন হইলেও পড়বে। ঠিক আছে, সো মোটিভেশন লেটারের দিকে সবাই এক্সট্রা নজর দিয়েন, এবং এটা কাউকে বললেন না যে আমার মোটিভেশন লেটার লিখে দেন। এটা করতে পারেন যে ভাই আমি মোটিভেশন লেটার লিখেছি, এখানে কোনো মডিফিকেশনের দরকার আছে কিনা কোনো এক্সপার্ট থাকলে তাকে দিয়ে চেক করাই নিতে পারেন। ঠিক আছে, ওকে। সো এটা গেল হচ্ছে মোটিভেশন লেটার রিলেটেড। সো মোটিভেশন লেটার আমাদের লেখা শেষ, আমাদের সব কিছু শেষ। এখন হচ্ছে আমরা পুরোপুরি প্রিপেয়ার্ড আমাদের হচ্ছে অ্যাডমিশনের জন্য। আচ্ছা, মোটিভেশন লেটার কিন্তু ওই আপনার ইউনিভার্সিটি কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন সেই অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা মোটিভেশন লেটারও কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ এক মোটিভেশন লেটার সব জায়গায় চালাই দিলে হবে না, কারণ আপনি এক সাবজেক্টতে অ্যাপ্লাই করতেছেন না। আপনি যদি মাল্টিপল অ্যাপ্লাই করেন তখন প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী, ইউনিভার্সিটি অনুযায়ী আপনাকে মোটিভেশন লেটারও চেঞ্জ করতে হবে। ওকে, গুড। ঠিক আছে, আমাদের হচ্ছে প্রিপারেশন হয়ে গেল, আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব সব ডান। এখন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন স্টেপে চলে যাই। ওকে, একটু আমি একটা ভাইয়া আমি ওকে সরি। এরপর হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন প্রসেস। এইটা হচ্ছে এখানে মোটামুটি 4টা স্টেপ আছে। 4টা স্টেপ বুঝলে এটা এটা আপনার কঠিন স্টেপ শেষ অলরেডি। এখন হচ্ছে যেগুলো আসতেছে এগুলো হচ্ছে মোটামুটি সহজ। এতক্ষণ যা আমরা করছি ওগুলাই হচ্ছে মেইনলি ঝামেলা ছিল। এখন হচ্ছে আপনাকে একটা স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে। স্টুডেন্ট ফাইল হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যে কোনো টাকা দেশের বাইরে যদি পাঠাইতে চান সেই ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট ফাইলটা জরুরি। স্টুডেন্ট ফাইলটা মানে হচ্ছে একটা ব্যাংকে গিয়ে আপনাকে হচ্ছে এই স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে, এবং এটার জন্য অনেক অনেক ডকুমেন্টস লাগে। এটা রিলেটেড আরও অনেক ডিটেলসে ওয়ার্কশপ করা যায়, যে স্টুডেন্ট ফাইল নিয়েই শুধু ওয়ার্কশপ করা যায়। সো আমি শর্টে যদি বলি, স্টুডেন্ট ফাইল হচ্ছে ব্যাংকে গিয়ে ওপেন করতে হয়, ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হয়। ইভেন এটাও করা যায় যে ওই ব্যাংকে ইভেন আমি এটাও দেখেছি যে ওই ব্যাংকে আরেকজনের অ্যাকাউন্ট আছে, লেটসে হচ্ছে কারোর হাজব্যান্ডের অ্যাকাউন্ট আছে, বাট হাজব্যান্ড ওয়াইফের জন্য স্টুডেন্ট ফাইল করতেছে, সেটাও পসিবল। ওকে, সো স্টুডেন্ট ফাইল করতে গেলে রিফান্ড পলিসি লাগবে, পাসপোর্টের ফটোকপি লাগবে, এবং একাডেমিক সার্টিফিকেটস লাগবে। কিছু কিছু ব্যাংকে এনআইডি চায়, কিছু কিছু ক্ষেত্রে চায় না, আর হচ্ছে ছবি লাগে। সো আপনারা হচ্ছে স্টুডেন্ট ফাইল ওপেন করে ফেললেন। ইন দ্য মিন টাইম হচ্ছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। ওই যে বলেছিলাম শুরুতে যে ডেডলাইনগুলো মাথায় রাখতে হবে, যে কোন ইউনিভার্সিটিতে কোন কোন ডেডলাইন। সো ওই জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে এখন আমরা অ্যাপ্লিকেশন করতেছি। যেগুলোতে ডিরেক্ট অ্যাপ্লিকেশন সেগুলোতে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। কিছু কিছু আমাদের ইউনি অ্যাসিস্টের মাধ্যমে করতে হবে, সেগুলোতে আমরা ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। সো এখানে যে ইউনি অ্যাসিস্ট কিন্তু ফ্রি না, ইউনি অ্যাসিস্টটা করতে গেলে সবসময়ই টাকা লাগে। এবং হচ্ছে প্রত্যেক সেমিস্টারে, লেটসে হচ্ছে আপনি সামার সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করতেছেন। হ্যাঁ, আপনি সামার সেমিস্টার শুরু হবে মার্চে, আপনি এখন হচ্ছে লেটসে অক্টোবর নভেম্বরে অ্যাপ্লাই করতেছেন। তো সামার সেমিস্টারের প্রথম অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে 75 ইউরো চার্জ করবে, এবং সামার সেমিস্টারের সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য 30 ইউরো করে অ্যাডিশনাল চার্জ করবে। সো আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন যে ইউনিঅ্যাসিস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে কতগুলো অ্যাপ্লিকেশন করতে হবে। আর বর্তমানে ইউনিঅ্যাসিস্ট কোনো ডকুমেন্টস হার্ড কপি চায় না, ওরা হচ্ছে বলে যে অনলাইনে আপনারা ওদের ওয়েবসাইটে সাবমিট করে দিলেই হবে। তার মানে হচ্ছে আপনি যে সার্টিফিকেটসগুলো আছে, আপনার এসএসসি, ইন্টারমিডিয়েট, বা আপনার আইএলটিএস সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ, পাসপোর্ট ইত্যাদি যে কোনো যে সার্টিফিকেটগুলো আছে এগুলোর অরিজিনালের স্ক্যান কপি পিডিএফ করে হচ্ছে আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিতে হবে। আচ্ছা, এখানে আবার আপনারা যখন কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটির ক্ষেত্রে এরকম হয় যে ইউনিভার্সিটি বলে যে আমাদেরকে হার্ড কপি ডকুমেন্টস পাঠাও। ওকে,
হার্ড কপি ডকুমেন্টস পাঠাও। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু হচ্ছে আপনি অরিজিনাল সার্টিফিকেট তার ওদেরকে পাঠাই দিবেন, আপনার ইন্টারমিডিয়েট বা আপনার এইচএস আপনার অনার্সের সার্টিফিকেট, তখন হচ্ছে আপনাকে এটা নোটারাইজ করতে হবে। আচ্ছা, কোন সার্টিফিকেটগুলো নোটারাইজ করব? যে সার্টিফিকেটগুলো সাধারণত ফটোকপি করা যায়, ঠিক আছে, সেইগুলো হচ্ছে নোটারাইজ করতে হয়। কিরকম? লেটস সে আমি হচ্ছে নিজের রেজুমি লিখেছি, আমি নিজের মোটিভেশন লেটার লিখেছি, এইখানে তো আসলে অরিজিনাল আর ফটোকপি বলে কিছু নাই, আমি নিজেই লিখছি একটা একটা ফাইল, আমি এটাকে প্রিন্ট করলেই এটাই আমার মানে মেইন। সো এই ধরনের ফাইলগুলো নোটারাইজ করতে হবে না। কিন্তু লেটস সে হচ্ছে আপনি কোনো একটা সার্টিফিকেট পেয়েছেন, এই সার্টিফিকেট তো একটাই অরিজিনাল কপি। সো এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলোকে হচ্ছে আপনাকে নোটারাইজ করতে হবে। নোটারাইজ মানে হচ্ছে আপনাকে একটা স্বীকৃত প্রতিষ্ঠান ওরা সিল মেরে দিচ্ছে যে হ্যাঁ এটার অরিজিনালটা ঠিক আছে, আমি দেখেছি, এটা হচ্ছে ফটোকপি, এবং এই ফটোকপিটা অরিজিনালটা দেখার পরে আমি ভেরিফাই করে দিলাম যে হ্যাঁ এটা অরিজিনালটার মতো ইফেক্টিভ। সো দিস ইজ দ্য মিনিং অফ নোটারাইজ। ওকে, সো নোটারাইজ ডকুমেন্ট যদি কেউ পাঠাইতে বলে আপনারা পাঠাই দিবেন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে সকল ইউনিভার্সিটিতে ভিপিডি চাই, বলেছিলাম না ভিপিডির কথা, যেটা হচ্ছে জার্মান গ্রেড কনভার্সন করে ইউনিভার্সিটির মাধ্যমে আবার আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। সেটাও মাথায় রাখতে হবে, ভিপিডি কিন্তু আপনি আজকে অ্যাপ্লাই করলে কালকেই পেয়ে যাবেন না ইউনিভার্সিটি থেকে, এবং ইউনিভার্সিটি এটা 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত মাঝে মাঝে সময় নিয়ে থাকে। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে হচ্ছে ভিপিডি করতে হবে, এবং হচ্ছে ভিপিডি করার পরে এই ভিপিডিটা আমাকে আবার ইউনিভার্সিটি যেভাবে বলেছে সেভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। সো দেখা যায় যে ইউনিভার্সিটি আমাকে সময় দিয়েছে মাত্র হচ্ছে 1.5 মাস। এখন 1.5 মাস যদি সময় থাকে, আপনাকে হচ্ছে এই অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু হওয়ার সাথে সাথে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে দিতে হবে, যাতে ভিপিডি আসলে হচ্ছে উইদিন ডেডলাইন আপনি ভিপিডিটা সাবমিট করতে পারেন। আচ্ছা, এখন এই কোশ্চেনটাও আসতে পারে আপনাদের মাথায়, আচ্ছা ভাইয়া এখন আমি হচ্ছে ভিপিডি করলাম কিন্তু হচ্ছে ভিপিডি পাইলাম না, এবং ইউনিভার্সিটি হচ্ছে ডেডলাইন ক্লোজ হয়ে গেল, আমি এখন ভিপিডি সাবমিট করতে পারলাম না, অ্যাপ্লিকেশনও করতে পারলাম না, এখন আমার কি হবে? ওকে, কিছু কিছু ইউনিভার্সিটির এটা অ্যালাউ করে, যেমন আমি দেখেছিলাম হচ্ছে জুড ওয়েস্টফালেন এবং হচ্ছে আরো আরেকটা ইউনিভার্সিটিতে, ওদের ওখানে লেখা আছে ভিপিডি করা লাগবে, কিন্তু ভিপিডি যদি আপনার শেষ হয়ে যায়, মানে টাইম লাইন শেষ হয়ে যায়, তখন হচ্ছে কোর্স কোঅর্ডিনেটরকে আপনি জানাইতে পারেন যে আমি অলরেডি অ্যাপ্লাই করেছি, এবং হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশন ডকুমেন্টস তুমি হচ্ছে এটা আমাকে অ্যাকসেপ্ট করো। সো এনিথিং রিলেটেড টু ইউনিভার্সিটি আপনার যদি কোনো কনসার্ন থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, আপনি হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি কোর্স কোঅর্ডিনেটর থাকে, স্টুডেন্ট অফিস থাকে, ওদেরকে জানাইলে ওরা অনেক হেল্পফুল, আপনাকে হেল্প করবে। ঠিক আছে, সো এটা নিয়েও আপনারা যদি কোনো প্রবলেম হয় আপনারা সলভ করে নিতে পারবেন। সো আপনাদের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট হয়ে গেল, অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে গেল। এখন হচ্ছে আপনাদের যদি ইন দ্য মিন টাইম এই যে বলতেছিলাম যে কোনো কনসার্ন বা কোশ্চেন আসে, আপনারা হচ্ছে এই যে ইউনিভার্সিটির যে কোর্স কোঅর্ডিনেটর, এখন এক এক ইউনিভার্সিটিতে এক এক ডিপার্টমেন্ট এটা হ্যান্ডেল করে। কোনো ইউনিভার্সিটিতে কোর্স কোঅর্ডিনেটর সরাসরি একটা সাবজেক্টের জন্য ডেডিকেট থাকে যে সেই শুধু এই সাবজেক্টটা হ্যান্ডেল করবে। কোনো কোনো ইউনিভার্সিটিতে হচ্ছে স্টুডেন্ট অফিস, ওরা হচ্ছে সেন্ট্রালি হচ্ছে সবকিছু কন্ট্রোল করে। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল এবং হচ্ছে আদার্স আলাদা আলাদা গ্র্যাজুয়েট স্কুল কন্ট্রোল করে। সো এটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি যখন ওই অ্যাডমিশন রিকোয়ারমেন্টে যাবেন, ওখানে আলাদা করে ওদের মেল অ্যাড্রেস এবং ডিটেলস সবকিছু লেখা থাকে, কার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে। সো আপনি যোগাযোগ করলে আপনার যদি কোনো কনসার্ন থাকে ওরা আপনাকে ক্লিয়ার করে দিবে। ওকে, আপনি হচ্ছে আপনার সব বুঝে গেছেন কিভাবে করতে হবে। এখন হচ্ছে আপনার যদি সাবমিট করতে হয়, পেমেন্ট করতে হয়, পেমেন্ট করে দিবেন, এবং যে ডকুমেন্টসগুলো ওরা সাবমিট করতে বলেছে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন। আচ্ছা, করে দেওয়ার পরে বসে থাকলে হবে না, আপনাকে দেখতে হবে যে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে কিনা, এবং এই জিনিসগুলো হচ্ছে ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করেন, ইউনিভার্সিটিতে দেখবেন যে হচ্ছে ওখানে স্ট্যাটাস চেঞ্জ হয়। ঠিক আছে, ওপেন, তারপর হচ্ছে অন প্রসেস, কিছু স্ট্যাটাস আছে, স্ট্যাটাসগুলো আপনাকে চেক করতে হবে, এবং যখন এটা ক্লোজ হয়ে যাবে আপনাকে ওরা জানাবে। এই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি অ্যাডমিশন যদি পেয়ে যান, ওকে, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেনের আমি অ্যান্সারও দিয়ে দিই, এই ফিটা কিভাবে পেমেন্ট করবেন এটা মাথায় আসলো।
অ্যাপ্লিকেশন যখন করবেন ইউনিভার্সিটিতে কিভাবে ফি পেমেন্ট করবেন। আচ্ছা, এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি আপনাদের ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড এন্ডোর্স করা থাকে, বর্তমানে $300 ইউএস ডলার পর্যন্ত হচ্ছে বাইরে পেমেন্ট করা যায়, অ্যালাউড। সো আপনারা এটা দিয়ে পেমেন্ট করতে পারেন। সেকেন্ড অপশন হচ্ছে যদি কারোর কোনো পরিচিত জার্মানিতে থেকে থাকে, সে হচ্ছে আপনার হয়ে এই অ্যাপ্লিকেশন ফিটা জমা দিয়ে দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে দুই উপায়ে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন। ওকে, আপনি পেমেন্ট করে দিলেন, 1-2 মাসের মধ্যে আপনার অফার লেটারও চলে আসলো। ঠিক আছে, এখন হচ্ছে অফার লেটারে বলা থাকবে যে এটা কি ধরনের অফার লেটার। এখন অফার লেটারে কিছু যদি কন্ডিশন থাকে, এই কন্ডিশনগুলো আপনাকে ফুলফিল করতে হবে এবং মাথায় রাখতে হবে। এগুলাকে বলা হচ্ছে কন্ডিশনাল অফার লেটার। যেমন হচ্ছে কোনো অফার লেটারে মাঝে মাঝে বলা থাকে যে 1 বছরের মধ্যে আপনাকে অরিজিনাল সার্টিফিকেট ইউনিভার্সিটিতে দেখাইতে হবে বা জমা দিতে হবে। এখন আপনার যদি মনে হয় যে 1 বছরের মধ্যে তো আমি বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে পারবো না, আপনি যদি এরপরেও ওই সাবজেক্টে ভর্তি হন, তাহলে আপনার ভর্তি মানে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। আমি 100% শিওর না যে হয়েই যাবে, ঠিক আছে, বাট ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা অফার লেটারে লিখিতভাবে বলা আছে। ঠিক আছে, ওকে। তারপর অনেক সময় বলে যে আপনাকে এক্সট্রা 10 ক্রেডিট হচ্ছে আপনার এই ক্রেডিটগুলো কমপ্লিট করতে হবে, কারণ আপনার ব্যাচেলারে যে আপনি কোর্স করেছিলেন সেটার সাথে মাস্টার্সের কোর্সের হচ্ছে একটু ডিফারেন্স আছে। সো আপনাকে এই কোর্সগুলো একটু এক্সট্রাভাবে কমপ্লিট করতে হবে। কোনো ইউনিভার্সিটি বলে যে আপনাকে 2 সেমিস্টারের মধ্যে হচ্ছে আপনাকে A1 বা A2 জার্মান ল্যাঙ্গুয়েজ শেষ করতে হবে। হ্যাঁ, সো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন। সো ওই সাবজেক্ট রিলেটেড কোনো কন্ডিশন যদি অফার লেটারে মেনশন করা থাকে, এই জিনিসগুলোতে একটু লক্ষ্য রাখতে হবে যে কোনো কন্ডিশন আছে কিনা। সো এটার পরে হচ্ছে যখন দেখলেন যে না সব ঠিকঠাক আছে এবং হচ্ছে আমি সব কিছু বুঝতে পারতেছি, আমি সব কিছু মেনটেন করতে পারবো, সো তখন হচ্ছে আপনি অ্যাডমিশন ফি পে করে দিবেন। এবং অ্যাডমিশন ফি পে করে দেওয়া বা এনরোলমেন্ট ফি পে করে দেওয়া যেটাকে বলে, পে করে দিলে হচ্ছে একটা মানে এনরোলমেন্ট পিরিয়ডের মধ্যে এরপরে হচ্ছে আপনাকে ওরা এনরোল করে নিবে ওদের ওই সাবজেক্টে। এবং হচ্ছে যদি ইন দ্য মিন টাইম কোনো ডকুমেন্টস মিসিং থাকে, যে এই ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে, সেই ডকুমেন্টসগুলো আপনি ওদেরকে মিসিং সার্টিফিকেট হিসেবে জমা দিয়ে দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় এখানে এক্সট্রাভাবে একটু লক্ষ্য রাখবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লিকেশন করতেছি তাদের কিন্তু ওয়েটিং পিরিয়ড অন্যান্য সব জায়গার থেকে বেশি, এরকম 2 বছর প্লাস কিন্তু কোনো দেশে ওয়েটিং পিরিয়ড নাই। সো এটা মাথায় রাখতে হবে যে কোনো ইউনিভার্সিটি লেট অ্যারাইভাল অ্যাকসেপ্ট করে কিনা। এটা কিভাবে করবেন, এটা হচ্ছে কোর্স কোঅর্ডিনেটরের সাথে কমিউনিকেশন করে অথবা যারা হচ্ছে অলরেডি ইউনিভার্সিটিতে পড়তেছে তাদেরকে আস্ক করে। সো এটা আজকাল ইন্টারনেটের যুগে এটা বের করা কোনো ব্যাপার না কারা পড়তেছে। ঠিক আছে, অনেক ধরনের গ্রুপ আছে স্টাডি রিলেটেড, ওখানে গিয়ে আপনারা পোস্ট করলেই বা জানতে চাইলেই দেখতে পারবেন যে ওখানে অলরেডি কারা পড়ছে, তাদের কাছ থেকে আপনারা খোঁজ নিতে পারবেন যে ইউনিভার্সিটি লেট অ্যারাইভাল অ্যাকসেপ্ট করে কিনা। যদি অ্যাকসেপ্ট করে এবং আপনি এনরোল হন, তখন হচ্ছে এই সার্টিফিকেটটা আপনাকে কোর্স কোঅর্ডিনেটরের কাছ থেকে কালেকশন করে রাখতে হবে। ইন কেস যদি এম্বাসি দেখতে চায় যে তুমি যে 1.5 বছর পর যাচ্ছ বা তোমার যে 1 সেমিস্টার শেষ হয়ে গেছে অলরেডি, তোমাকে কি অ্যাকসেপ্ট করবে জার্মানিতে। সো এই লেটারটা ইম্পর্টেন্ট। আবার এটাও চেক করবেন যে কোনো ইউনিভার্সিটি ডেফার অ্যাকসেপ্ট করে কিনা। ডেফার মানে হচ্ছে আপনি অফার লেটার পেয়েছেন, আপনি চাচ্ছেন যে এই সেমিস্টার না করে আপনি পরের সেমিস্টার থেকে শুরু করবেন, স্টার্ট করবেন। ঠিক আছে, এটাও পসিবল কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে। সো এখানে ফিক্সড কোনো রুল নাই সব ইউনিভার্সিটির ক্ষেত্রেই, সব ইউনিভার্সিটির এক এক রকম, একটার এক এক রকম রুল। সো আপনাকে চেক করতে হবে যে কোন ইউনিভার্সিটি কিভাবে কোন প্রসেসে ফলো করে। সো কোন ইউনিভার্সিটি যদি ডেফার অ্যাকসেপ্ট করে সেটাও মাথায় রাখবেন এবং হচ্ছে ডেফার অনুযায়ী ডিসিশন নেবেন যে আপনি ডেফার করবেন, ইউনিভার্সিটিতে এনরোল করবেন নাকি অন্য কোনো ইউনিভার্সিটি চুজ করবেন। ওকে, আমাদের হচ্ছে অ্যাডমিশন ডান, সব কিছু ডান। এখন হচ্ছে আমাদের হচ্ছে প্রসেসিং, চ্যাপ্টার 2 হয়ে গেল। এখন লাস্ট ফেজ যেটা ভিসা প্রসেসিং এবং হচ্ছে অ্যারাইভাল ইন জার্মানি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হচ্ছে জার্মানিতে আসতে হলে ব্লক অ্যাকাউন্ট লাগবে। ওকে, ব্লক অ্যাকাউন্ট জিনিসটা কি এটা যদি আমি একটু বুঝাই আপনাদেরকে। এখন জার্মানিতে হচ্ছে একটা মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ড আছে এবং জার্মান গভর্নমেন্ট প্রতি বছর এটা ফিক্স করে এই লিভিং স্ট্যান্ডার্ডটা মান্থলি কত। যেমন আমি যখন এসেছিলাম 2022-এ, তখন হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে 920 অ্যারাউন্ড। ঠিক আছে, যে 920 বা 890 এরকম একটা অ্যামাউন্ট ছিল, যেটা হচ্ছে মান্থলি হচ্ছে আপনার লিভিং খরচ জার্মানিতে মোটামুটিভাবে টিকে থাকতে হলে। এবং এটা প্রতি বছর বা 2-1 বছর পর পর এটা আপডেট হয় অ্যামাউন্টটা। এবং
ইয়ারলি যে টোটাল কোয়ান্টিটি সেটাই হচ্ছে ব্লক মানি। আচ্ছা, এই মানিটা কেন আনতে হয়? জার্মান গভর্নমেন্ট চায় না যে কোনো একটা স্টুডেন্ট বা কোনো একটা ইন্টারন্যাশনাল বা বাইরে থেকে কেউ আসলো এবং জার্মানিতে এসে না খেয়ে থাকলো বা তার কাছে কোনো টাকা পয়সা নাই বা তার কোনো একটা প্রবলেম হলো, সে চায় যে তুমি যেহেতু জার্মানিতে আসতেছো তুমি তোমার নিজের ফাইন্যান্সিয়াল সাপোর্ট বাংলাদেশ থেকেই ম্যানেজ করে নিয়ে আসো, বাংলাদেশ থেকে হোক বা যে কান্ট্রি থেকেই তুমি আসো। সো 1 বছরের সমপরিমাণ তোমার যে লিভিং স্ট্যান্ডার্ড বা চলতে গেলে যে খরচটা লাগে এই খরচটা তুমি সাথে করে নিয়ে আসো বা তুমি এটা পাঠায় দাও জার্মানিতে, যাতে তুমি প্রতি মাসে মাসে নিজের অ্যাটলিস্ট চলার একটা মানে চলতে কোনো সমস্যা না হয়। সো এই মানিটা হচ্ছে ম্যান্ডেটরি। এটার জন্য কি করতে হয়? ওই যে আমরা একটা মানে স্টুডেন্ট ফাইল খুলেছিলাম চ্যাপ্টার 2-তে, ওটা যদি কেউ অলরেডি খুলে না থাকেন তাহলে খুলে নেবেন, ঠিক আছে? সো স্টুডেন্ট ফাইল আমরা খুলে নিলাম। এখন হচ্ছে ব্লক অ্যাকাউন্ট ওপেন করতে হবে আমাকে একটা, ইন্টারনেটে করতে হবে। এটা ইন্টারনেটে কোথা থেকে করা যায়? অনেকগুলো সোর্স আছে, তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে ফিনটিবা এবং করাকল এবং হচ্ছে এক্সপ্যাট্রিও। এই তিনটাতে হচ্ছে বাংলাদেশে সবাই ফিনটিবা করাকল এই দুটাতে বেশি করে, ইন্ডিয়াতে হচ্ছে আবার এক্সপ্যাট্রিও অনেকে করে, ওরা আবার এক্সপ্যাট্রিওটা বেশি ইউজ করে। সো এটা হচ্ছে সবচেয়ে ফেমাস এবং হচ্ছে এটা করার সময় হচ্ছে আপনি এটাও মাথায় রাখেন যে এটার সাথে ট্রাভেল এবং হেলথ ইন্স্যুরেন্স সহ যদি করে নিতে পারেন সেটাও পসিবল। ওকে, সো আপনার আপনার ব্লক অ্যাকাউন্ট ওপেন করা হলো, ওরা আপনাকে একটা ডকুমেন্টস দিবে যে এই হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, এই হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বার। এবং ওই অ্যাকাউন্ট নাম্বারে যদি আপনি ব্যাংক থেকে টাকা পাঠান বা ব্যাংকে যদি দেন, ব্যাংক হচ্ছে আপনার ওই যে যে ব্লক অ্যাকাউন্ট ওপেন করলেন আপনি ইন্টারনেটে, ওই অ্যাকাউন্টে টাকা পাঠাই দিবে ব্যাংক। বুঝতে পারছেন? আচ্ছা, সো ট্রান্সফার ব্লক মানি বর্তমানের অ্যামাউন্ট হচ্ছে 11,904 প্লাস সামথিং, সো অ্যারাউন্ড 12,000 ইউরো। এটা হচ্ছে আপনাকে ব্লক অ্যাকাউন্ট করতে হবে বাংলাদেশ থেকে, ঠিক আছে? সো এটার পাশাপাশি আরও একটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এবং ট্রাভেল ইন্স্যুরেন্স, যেটা আমি বলতেছিলাম হচ্ছে এটা আপনাকে সাথে করে দিয়ে দিবে। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার যেদিন থেকে অ্যাক্টিভ হয় সেখান থেকে 6 মাস মেয়াদ থাকে। সো এটা যদি এরকম হয় যে আপনার ভিসা এম্বাসিতে আসতে আসতে বা আপনার এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট আসতে আসতে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সের মেয়াদ শেষের দিকে, আপনি তখন যার মাধ্যমে আপনি ব্লক অ্যামাউন্টটা নিয়েছেন, ব্লক অ্যাকাউন্টটা করেছেন, ওদেরকে যদি জানান, ওরা হচ্ছে আপনার এটা আপডেট করে দিবে ডেডলাইনটা। ওদেরকে যদি বলেন যে দেখো আমার এটা শেষ হয়ে যেতেছে, তুমি হচ্ছে এটা আপডেট করে দাও, তখন হচ্ছে ওরা আপডেট করে দেয়। ওরা বললো এটা ইটস নট এ বিগ ডিল। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আপনি এখন পুরোপুরি রেডি, আপনি এখন এনরোলড, আপনার হচ্ছে লেটসে হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্ট হয়ে গেছে, টাকা পাঠানো কমপ্লিট। এবং এই কাজটা করবেন হচ্ছে আমরা তো সবাই বুঝতে পারি যে আমাদের হচ্ছে ডকুমেন্ট আগের কোন পর্যন্ত প্রসেস হয়েছে এম্বাসিতে। সো আমার হয়তো 2-1 মাসের মধ্যে আমার হচ্ছে ঢাকা মানে আমার ডকুমেন্ট সাবমিশন মেইল পাওয়ার সম্ভাবনা আছে। সো তার আগেই যেন আপনার ব্লক অ্যাকাউন্টটা রেডি মানে অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যায়, এটা থাকলে আপনি হচ্ছে সেফ থাকবেন তখন। ওকে, তো এরপরে হচ্ছে এম্বাসি আপনাকে জানাইলো, বর্তমানে আবার এটা ভিএফএস কন্ট্রোল করতেছে। সো হোয়াট এভার, এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায়, শুধুমাত্র এম্বাসি ভিসা প্রসেসিং এবং হচ্ছে এটা কিভাবে প্রিপারেশন নেব, কি কি করতে হবে, এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায়। সো অত বিস্তারিত না গিয়ে মেইন সারসংক্ষেপ হচ্ছে এম্বাসিতে আপনার হচ্ছে আপনাকে ডকুমেন্ট সাবমিশন করতে বলবে এবং হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট যখন আপনি পেয়ে যাবেন হচ্ছে তখন হচ্ছে গিয়ে হচ্ছে আপনাকে ইন্টারভিউ দিয়ে আসতে হবে সব সব ডকুমেন্টস নিয়ে। আচ্ছা, এখানে কিছু ব্যাপার লক্ষ্য রাখতে হবে, যেহেতু আপনি অনেক দিন ধরে ওয়েট করেছেন, এখানে কোনো কিছুতেই কোনো রিস্ক নেওয়া যাবে না। রিস্ক কি হতে পারে? যেমন হচ্ছে যে এম্বাসি আপনাকে যে কোনো কিছু থেকে জিজ্ঞেস করতে পারে, যে কোনো কিছু। ইভেন এরকম এক্সাম্পল আছে যে একটা ভাইয়াকে উনি হচ্ছে ম্যাকডেবুর্গ আসতেছিল, ওনার ম্যাকডেবুর্গের সিটি সম্পর্কে জিজ্ঞেস করেছিল যে আপনি যে সিটিতে যাচ্ছেন সেই সিটির সম্পর্কে বলেন তো একটা বিখ্যাত কি হইতে পারে, আহ, ওই সিটির সবচেয়ে ফেমাস কি। সো আপনাকে সবকিছু নিয়ে মানে প্রিপেয়ার থাকতে হবে। যেমন উনি হয়তো বলতে পারতেন যে হ্যাঁ ওই সিটিতে হচ্ছে একটা বড় সাইডে একটা বড় রিভার আছে, এলবে রিভার, যেটা জার্মানি অনেক বিখ্যাত। বা আপনি ধরেন অমুক সিটিতে যাচ্ছেন, অমুক সিটি হচ্ছে অনেক পপুলেশন সংখ্যা হচ্ছে 4 লাখ, হ্যাঁ এই সিটিতে এই এই বিখ্যাত জিনিস আছে। সো ইটস নট অ্যাবাউট হচ্ছে মানে এখানে আপনাকে সব কিছু নিয়ে প্রিপারেশন নিতে হবে এবং ইভেন আপনাকে সব ডকুমেন্টস, আপনাকে হয়তো ওরা বলছে যে 7টা বা 8টা ডকুমেন্টস হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে, বাট আপনাকে
সকল ডকুমেন্টস নিয়ে যেতে হবে যে ডকুমেন্টস আপনার রিলেটেড বা আপনার কাছে চাইতে পারে। সেটা কি হতে পারে, লেট অ্যারাইভাল যদি বলে যাচ্ছে, তুমি যে যাচ্ছ তোমার কি লেট অ্যারাইভাল অ্যাকসেপ্ট করবে, আপনাকে এটাও কালেক্ট করে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে যদি বলতে পারে তুমি ওখানে গিয়ে থাকবা কোথায়, তুমি কি অ্যাকোমোডেশন ম্যানেজ করছো, আপনাকে এটাও বলতে হবে যে হ্যাঁ আমি অ্যাকোমোডেশন ম্যানেজ এখনো পাই নাই, বাট আমি খুঁজতেছি, এই যে আমার ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করছি বা ইউনিভার্সিটি হোস্টেলে অ্যাপ্লাই করছি, এখনো সিট পাই নাই। সো আপনাকে প্রিপেয়ার থাকতে হবে সব কিছু নিয়ে, সব কোশ্চেনের যাতে অ্যান্সার থাকে, এবং এই রিলেটেড যদি কোনো ডকুমেন্টস আপনার দেখাইতে বলে আপনি যাতে ডকুমেন্টস ওদেরকে দেখাইতে পারেন সেই রিলেটেড। আচ্ছা, সো এটা আপনি নিজের মতো করে এটা একটা ভালো মতো প্রিপারেশন নেবেন, বিকজ এটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এই স্টেপের জন্য আপনাকে অলরেডি 2 বছর ওয়েট করা লাগছে। ওকে, গুড। তো আমি বলতেছিলাম যে অ্যাকোমোডেশনের কথা। তো অ্যাকোমোডেশন হচ্ছে জার্মানিতে কয়েকভাবে ম্যানেজ করা যায়। সো বাংলাদেশ থেকে যদি আপনি ম্যানেজ করতে যান, আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন, ইউনিভার্সিটিতে যদি যান, ইউনিভার্সিটি হচ্ছে হোস্টেল থাকে, অথবা থার্ড পার্টি ইউনিভার্সিটির সাথে কোয়ালেশন থাকে বা কানেকশন থাকে, ওরা হচ্ছে হোস্টেল প্রোভাইড করে। সো এটা যদি কেউ পেয়ে যান, এটা হচ্ছে বেস্ট অপশন। বেস্ট এই কারণে এটা হচ্ছে সবসময় হচ্ছে অনেক চিপ হয়, অনেক অ্যাফোর্ডেবল হয়, ঠিক আছে, অন্য যে কোনো অপশনের থেকে। এবং দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস এটা হচ্ছে ক্যাম্পাসের অনেক কাছে হয়, আপনাকে ক্যাম্পাসে যেতে খুব একটা সময় লাগবে না। অনেক সময় এটা দেখা যায় যে ক্যাম্পাসে থেকে 5 মিনিটের ডিস্টেন্সে, হাঁটা ডিস্টেন্স। সো এটা ডিপেন্ড করে, সিটি টু সিটি ভ্যারি করে। সো ইউনিভার্সিটি হোস্টেল যদি পেয়ে যান অ্যাপ্লিকেশন করে খুবই ভালো, বাট এটা এটা পাওয়া আসলে ডিফিকাল্ট, কারণ এটার অনেক ডিমান্ড থাকে, ব্যাচেলারের প্রচুর স্টুডেন্ট থাকে, মাস্টার্সের জার্মানের স্টুডেন্ট থাকে। সো পেয়ে গেলে ভালো। আচ্ছা, এটা যদি না পান সেই ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে ভিগে গেজুহ, মানে WG, এটাকে বলা হচ্ছে ভিগে ভন গেমাইন শেফ, বা এটাকে বলা হচ্ছে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট সার্চিং, ঠিক আছে, এটার ফুল নেম। সো ভিগে গেজুহ এই ওয়েবসাইটে গেলে হচ্ছে আপনারা শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, শেয়ার্ড বলতে হচ্ছে বোঝাচ্ছি আমি ম্যাচ টাইপের, যেখানে হচ্ছে একটা অ্যাপার্টমেন্টে 3 জন থাকে, 3 জনের আলাদা আলাদা রুম, বাট ওরা হচ্ছে একটা কিচেন শেয়ার করতেছে, সবাই এক কিচেনে সবাই রান্না করে খাওয়া দাওয়া করতেছে। সো এই ধরনের জিনিসগুলা কে বলা হচ্ছে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট। আরেকটা ওয়েবসাইট আছে, এটাকে বলা হচ্ছে ক্লাইন আনসাইগে। বাংলাদেশে যেমন ছিল হচ্ছে বিক্রয়.com, বাংলাদেশে ক্লাইন আনসাইগে হচ্ছে জার্মানিতে বলতে পারেন বিক্রয়.com এর মতো। এখানে সবকিছু পাওয়া যায়, এখানে অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, ইভেন আপনি যদি বাড়ি কিনতে চান, ফর এক্সাম্পল বাড়িও কিনতে পাওয়া যায় এখানে ক্লাইন আনসাইগেতে। এমন কিছু নাই যে ক্লাইন আনসাইগেতে পাওয়া যায় না। সো এখানেও হচ্ছে অ্যাপার্টমেন্ট খুঁজে পাওয়া যায়। ইভেন আমি যে বর্তমানে যে অ্যাপার্টমেন্টে, আমি যে বাসায় আছি, এই বাসাটা আমি ক্লাইন আনসাইগে থেকেই পাইছিলাম। সো এটা এটা একটা অপশন। কস্ট কেমন হইতে পারে এটা ডিপেন্ড করে এগেইন সিটি টু সিটি। এটা কিন্তু মান্থলি কস্ট না, 700 থেকে 1200, ইটস নট মান্থ, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট টাইম আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন, আপনাকে হচ্ছে, এটা একটা স্পেলিং মিস্টেক আছে এখানে, আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন আপনাকে হচ্ছে প্রথম 2 মাস বা 3 মাসের অ্যাডভান্স দিতে হবে। হ্যাঁ, কেউ যদি অ্যালাউ করে 1 মাসের অ্যাডভান্স, বা কেউ বলে 2 মাসের অ্যাডভান্স দিতে হবে, প্লাস রানিং মাস। সো সব মিলে এটা ভ্যারি করে, এটা অ্যারাউন্ড 700 থেকে 1200, সিটি টু সিটিও ভ্যারি করে। ওকে, সো এই হচ্ছে অ্যাকোমোডেশন, এবং এই রিলেটেড যদি কোনো কাগজ থাকে সেটাও আপনি নিয়ে যাবেন হচ্ছে এম্বাসিতে, আপনার যখন এম্বাসিতে যখন ইন্টারভিউ হবে তখন। ট্রাভেল প্রিপারেশন, আপনার এই জিনিসটা আমরা করি হচ্ছে যখন আপনি এম্বাসিতে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট করে আপনি ইন্টারভিউ দিয়ে দিচ্ছেন, এবং হচ্ছে যে আপনি বুঝতেছেন যে মোটামুটি সব কিছু ভালোভাবে প্রসেস হচ্ছে, তখন হচ্ছে আমরা সাধারণত এয়ার টিকিট কেটে ফেলি। তারপরে দেখা যায় যে হচ্ছে আমরা শপিংয়ের প্রিপারেশন নিয়ে নেই, এবং হচ্ছে শপিং এটা যার যার উপর ডিপেন্ড করে, এটা কে কীভাবে শপিং করবে। কেউ হয়তো 300 ইউরো খরচ, 30,000 টাকায় কমপ্লিট, কেউ হয়তো 50,000 টাকা খরচ হয়। সো ইট ডিপেন্ডস পার্সন টু পার্সন। আর হচ্ছে জার্মানিতে আপনি যখন আসবেন, আপনাকে আসলে তো ওই যে ব্লক করেছিলেন ওই টাকাটা তো আপনাকে পুরোটাই ফেরত দিবে মাসে মাসে, 12 মাসে ফেরত দিবে। কিন্তু এই টাকাটা পেতে পেতে অনেক সময় 15 দিন, অনেক কারোর ক্ষেত্রে 3 সপ্তাহ, কারোর ক্ষেত্রে 2 সপ্তাহ, কারোর ক্ষেত্রে 3 সপ্তাহ সময় লাগে। কারণ এখানে আসার পরে কিছু প্রসেস আপনাকে কমপ্লিট করার পরেই এই ব্লক মানিটা আনব্লক হওয়া শুরু হয়। সো ওই কয়টা দিনের জন্য হচ্ছে আপনাকে নিজের খরচ যাতে আপনি চালাইতে পারেন, না খেয়ে থাকতে না হয় এসে, সেজন্য কিছু ক্যাশ টাকা নিয়ে আসতে হয় বাংলাদেশ থেকে। এটা হতে পারে 300 থেকে 500 ইউরো। আই থিঙ্ক ইটস মোর দ্যান এনাফ 300 থেকে 500, কারণ আপনি অলরেডি বাসা ভাড়া বাংলাদেশ থেকে দিয়ে আসছেন। আর যদি কারো বাসা ভাড়া বাংলাদেশ থেকে না দিয়ে আসা থাকে, সেই ক্ষেত্রে বাসা ভাড়াটাও এক্সট্রা নিয়ে আসতে হয়। ওকে, তো গেল হচ্ছে এরপরে এয়ার টিকিট এটা ভ্যারি করে, কখনো 50,000 টাকায়, 55,000 টাকায় পাওয়া যায়, আবার কখনো 90,000 টাকা দিয়েও কেউ কেউ আসে। এবং কতদিন আগে কাটতেছেন, কোন এয়ারলাইন্সে কাটতেছেন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আর এরপর হচ্ছে অ্যারাইভাল ইন জার্মানি। এখানে একটা বিষয় একটু মাথায় রাখেন,
কোনো কোনো সিটিতে সিটি অফিসে অ্যাপয়েন্টমেন্ট, এখানে সব কিছু অ্যাপয়েন্টমেন্ট বেসড। জার্মানিতে সব কিছু অ্যাপয়েন্টমেন্ট। আপনি ব্যাংকে যাবেন, আপনাকে বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গেলে ওরা কথা বলবেন। আপনি সিটি অফিসে যাবেন, সিটি অফিস মানে হচ্ছে যেখানে আপনার হচ্ছে নাগরিকত্ব রিলেটেড বা আপনার হচ্ছে রেজিস্ট্রেশন রিলেটেড যে কোনো কাজ হয় সেটা হচ্ছে সিটি অফিস, সিটি অফিস বা বুর্গার অফিস। সো ওখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এখন যে সকল সিটিতে আপনাকে একটু এটাও খোঁজ নিতে হবে যে আপনার সিটিতে যেসব কারেন্ট স্টুডেন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি এই খবরটা পেয়ে যাবেন। সো কতদিন অ্যাপয়েন্টমেন্ট সময় লাগে। এখন আপনি বাংলাদেশ দেশ থেকে এসে যদি অ্যাপয়েন্টমেন্টই পান 1 মাস পরে, তাহলে আপনার ব্লক অ্যাকাউন্ট আনঅ্যাক্টিভ করতে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে? সো সেই সকল ক্ষেত্রে আপনারা ফ্লাইটের ডেটের সাথে মিলিয়ে সিটি রেজিস্ট্রেশনেরও যদি ডেট নিয়ে রাখতে পারেন সেটাও বেটার। ইভেন ব্যাংক এবং হচ্ছে এমনও অনেক অনেক ক্ষেত্রে হয় যে চাবি, আপনি যে চাবি নিবেন, আপনি যেখানে উঠতেছেন চাবি কালেকশনেরও অ্যাপয়েন্টমেন্ট থাকে। আপনি চাবি কার কাছ থেকে নেবেন? আপনার জন্য তো কেউ মানে বসে না এখানে। সো আপনি বাংলাদেশ থেকে আসতেছেন, আপনাকে কে রিসিভ করবে, কোত্থেকে আপনি অ্যাপার্টমেন্টের চাবি নিবেন, সেটারও কালেকশনের জন্য যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে আসতেছেন, অনেক সময় ইউনিভার্সিটি বলে যে তাদেরকে ইনফর্ম করে রাখতে, এবং তারা হচ্ছে, এটা আমার ইউনিভার্সিটিতে ছিল যে তারা হচ্ছে ওই স্টুডেন্ট কিছু ভলেন্টিয়ারি গ্রুপ আছে যারা হচ্ছে কেউ নতুন আসলে তাদেরকে হচ্ছে রিসিভ করে আপনার ইয়া থেকে, স্টেশন থেকে, স্টেশন থেকে রিসিভ করে ইয়া পর্যন্ত নিয়ে যায়, হোস্টেল পর্যন্ত। সো এটাও এটাও একটা সুবিধা কিছু কিছু ইউনিভার্সিটি দিয়ে থাকে। সো এটাও এটাও ইউনিভার্সিটি থেকে জানায় রাখলেন। আর এরপরে হচ্ছে অনলাইন অপশন এনরোল করা পসিবল কিনা এগুলো নিয়ে কথা বলা হয়েছে। এরপরে হচ্ছে আপনার জার্মানিতে আসলেন এবং সেটেল হওয়ার জন্য যা যা করা লাগে সেই জিনিসগুলো নিয়ে নিজেকে ফ্যামিলিয়ারাইজ করলেন বা নিজেকে হচ্ছে পরিচিত করলেন জিনিসগুলোর সাথে। সো আমাদের এই হচ্ছে টোটাল প্রসেস। এই প্রসেসের মধ্যে সব থেকে মেইন ধাপটা হচ্ছে প্রিপারেশন প্রসেস, যেটা নিয়ে হচ্ছে আমি মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো ইন দ্য মিন টাইম কারোর যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা একটু চ্যাট বক্সে লিখেন, আমি সেটা নিয়ে আলোচনা করবো না যদি অ্যান্সার না দিয়ে থাকি। ওকে, সো এখন হচ্ছে লাস্ট, আমরা সব কিছু প্রসেস করলাম। প্রসেস করতে গিয়ে আমাদের কোথায় কেমন কি কস্ট হইতে পারে এটা নিয়ে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। এটা অনেকের কাছে ইম্পর্টেন্ট। দেখা যায় আপনার হচ্ছে একটা পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়া আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না, আপনি কোনো কিছুই করতে পারতেছেন না। সো পাসপোর্ট যদি কারো না করা থাকে, এটা পাসপোর্টের আবার কস্টটাও এটা একটু ভেরি করে। এখানে আমি যে কস্ট দিয়েছি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা কস্ট, এক্স্যাক্ট কস্ট না। এখন পাসপোর্টের জন্য যদি কারো কোনো এক্সট্রা খরচ হয়, কেউ যদি এক্সপ্রেস করতে চান, কেউ যদি 10 বছরের জন্য 64 পেজেরটা করতে চান, সো এটা ওয়েবসাইটে আছে, হয়তো 6,500 থেকে 9,000 পর্যন্ত এরকম একটা কস্ট আছে, সরকারি কস্ট। এরপরেও অনেক সময় এক্সট্রা কস্ট লেগে যেতে পারে, বাট ইটস নট দ্যাট মাচ। আইএলটিএস এর জন্য বর্তমানে কস্ট হচ্ছে অ্যারাউন্ড 25,000 একবার আইএলটিএস এক্সাম দিতে। সো এটা একটা কস্ট। এটা হচ্ছে আচ্ছা, আইএলটিএস এর এক্সামের কথা যেহেতু আসলো, এটা একটু বলে দিই। আইএলটিএস এক্সাম সাধারণত দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে খাতা মানে খাতায় লিখে লিখে, আরেকটা হচ্ছে আপনি অনলাইন এক্সাম দিতে পারবেন। অনলাইন মানে হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। এবং কম্পিউটার বেসড এক্সাম হচ্ছে আপনাকে কোনো খাতায় লিখতে হবে না, আপনাকে কিবোর্ডে টাইপ করতে হবে। আপনি যখন রিটেন পার্ট লিখবেন আপনাকে কিবোর্ডে টাইপ করতে হবে, আপনাকে হচ্ছে টিক মার্ক দিতে হবে না, বরঞ্চ আপনাকে ক্লিক করতে হবে যেটা রাইট অ্যান্সার সেটার উপরে। এরকম হচ্ছে কম্পিউটার বেসড। এখন আমি একবার দিছিলাম হচ্ছে রিটেন, একবার দিছিলাম হচ্ছে কম্পিউটার বেসড। কারণ আমার একবার রেজাল্ট দরকার ছিল হচ্ছে 1 সপ্তাহের মধ্যে, এবং কম্পিউটার বেসড পরীক্ষা দিলে 5 দিন থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। আই গেস আরও আগে, আমি এক্সাক্ট ভুলে গেছি, বাট 7 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। সো এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী কেউ যদি কনফিডেন্ট থাকেন যে হ্যাঁ আমি কম্পিউটারেই বেশি ভালো লাগে, আমি কম্পিউটার বেসড এক্সাম দিব, সেটাও করতে পারেন। সো এক্সাম ফি হচ্ছে 25,000 অ্যারাউন্ড। অ্যাপ্লিকেশন প্রসেস, এটা ডিপেন্ড করে আপনি কতগুলাতে অ্যাপ্লিকেশন করতেছেন। যদি সাধারণত 5টা থেকে 8টা অ্যাপ্লিকেশন অনেকেই করে। এক একটা অ্যাপ্লিকেশন, প্রথম অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটিতে করতে হচ্ছে খরচ হয় 75 ইউরো। এরপরে এগুলো হচ্ছে প্রতিটা 30 ইউরো করে। সো ওই হিসাবে অ্যারাউন্ড 30 থেকে 40,000 45,000 এরকম একটা অ্যাপ্লিকেশন ফি খরচ হয়। আচ্ছা, আর এনরোলমেন্ট ফি, কোনো ইউনিভার্সিটি আছে শুধুমাত্র তার সেমিস্টার কন্ট্রিবিউশন নেয়, কোনো ইউনিভার্সিটি আছে যে সেমিস্টার কন্ট্রিবিউশনের সাথে সে ডয়েশল্যান্ড টিকিট মানে হচ্ছে জার্মানিতে চলতে গেলে যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট, মোস্ট অফ দ্য পাবলিক ট্রান্সপোর্টে আপনি চলতে পারবেন যদি একটা টিকিট আপনার থাকে। সেই টিকিটের কস্ট অনেক সময় ইউনিভার্সিটি এই আপনার এনরোলমেন্ট কস্টের মধ্যে ইনক্লুড করে দেয়। সো এটা হচ্ছে ভ্যারি করে কোন ইউনিভার্সিটিতে কীরকম।
ব্লক অ্যাকাউন্ট নিয়ে অলরেডি বিস্তারিত কথা বলেছি। এম্বাসিতে হচ্ছে যেদিন আপনারা অ্যাপয়েন্টমেন্ট, যেদিন আপনারা ইন্টারভিউ দিবেন সেদিন হচ্ছে আপনাদেরকে 75 ইউরো ইকুইভ্যালেন্ট মানি বাংলাদেশি টাকায় দিতে হবে। সো এটা 9,000, 10,000, এটা আরও বাড়তে পারে, ডিপেন্ডস অন আপনার ইউরো রেট কত সেটার উপরে। ঠিক আছে, সো আমি এখানে অ্যারাউন্ড 10,000 টাকা ধরে নিচ্ছি। অ্যাকোমোডেশন যেটা বলেছিলাম, আপনি কোথায় এসে উঠতেছেন, আপনি যদি এরকম হয় যে আপনি নিজের জন্য একা একটা সিঙ্গেল অ্যাপার্টমেন্ট বড় একটা, তখন সেই ক্ষেত্রে কস্ট বেড়ে যাবে। আপনি যদি হয় যে ইউনিভার্সিটি হোস্টেল পেয়েছেন, ইউনিভার্সিটি হোস্টেল অ্যারাউন্ড হচ্ছে আপনার অ্যারাউন্ড 280, 300, 310 এরকম একটা রেঞ্জ বর্তমানে আছে। সো তখন দেখা যায় 30-35 হাজার টাকা মান্থলি কস্টে হয়ে যাবে। সো ডিপেন্ডস আপনার হচ্ছে কোথায় আসতেছেন। শপিং কস্ট কারো 30,000, 50,000ও লেগে যায়, 30,000, 50,000 লেগে যায়। এয়ার টিকেট, কোন এয়ারলাইন্সে আসতেছেন, তখনকার রেট কত এবং কতদিন আগে কাটতেছেন সেটার উপর ডিপেন্ড করে এয়ার টিকেটের প্রাইস ভ্যারি করে, অ্যারাউন্ড 70,000 এখানে ধরে নিতে পারেন। আর হচ্ছে ইনিশিয়াল ক্যাশ মানি, যেটা 300 থেকে 500 ইউরো যদি বাংলাদেশ থেকে আনতে হয়, সেক্ষেত্রে হচ্ছে 40 থেকে 70,000 টাকার মতো অ্যারাউন্ড কস্ট আছে। এখন আমি যদি টোটাল কস্ট হিসাব করি, পুরো প্রসেসে টোটাল কস্ট হচ্ছে 20 লক্ষ থেকে 21 লক্ষ টাকার মতো। কিন্তু এই 20 থেকে 21 লক্ষ টাকার মধ্যে আপনি কিন্তু পুরো ব্লক মানিটাই ফেরত পেয়ে যাচ্ছেন জার্মানিতে আসলে। এবং এমন যদি হয় যে কেউ হয়তো বাংলাদেশ থেকে পুরো টাকাটা নিজে ম্যানেজ করতে পারেন নাই, লোন বা ফ্যামিলি কোনোভাবে ম্যানেজ করেছেন, তখন কিন্তু অনেকে যেটা করেন যে মাসে মাসে এই টাকাটা তখন আবার বাংলাদেশে শোধ করে দেন এবং হচ্ছে পাশাপাশি পার্ট টাইম জব করতে থাকেন। সো দেখা যায় যে যদি আমি ব্লক অ্যামাউন্টের কথা বাদ দিই, সেই ক্ষেত্রে আপনার কস্টিং হচ্ছে অ্যারাউন্ড 4 লাখ, 4 থেকে 5 লাখ টাকা পুরো প্রসেস। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা ছিল। পুরো প্রসেসটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে প্রত্যেকটা স্টেপ নিয়েই হচ্ছে অনেক বিস্তারিত আলোচনা করা যায়, আরও অনেক বিস্তারিত আলোচনা করা যায়, অনেক ডিপলি আলোচনা করা যায়, অনেকগুলো ইস্যু থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমি কিছু কমন দুই একটা কোশ্চেনের অ্যান্সার দিই। অ্যান্সার দেওয়ার পরে হচ্ছে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি সেটা নিচ্ছি। যেমন হচ্ছে অনেকে কোশ্চেন করে থাকেন যে আমি হচ্ছে লেটসে ব্যাচেলার একটা সাবজেক্টে আছি, এখন আমি মাস্টার্সে ডিফারেন্ট একটা সাবজেক্ট এরিয়াতে পড়তে চাই, এটাকে আমি করতে পারবো কিনা? হ্যাঁ, ক্যান আই চেঞ্জ মাই সাবজেক্ট অর সাবজেক্ট এরিয়া, এটা কি করা পসিবল কিনা? আচ্ছা, এটা করা পসিবল এবং এটা হচ্ছে ইয়েস অর নো, ইটস নট সো ইজি যে মানে হ্যাঁ বা না এক কথায় অ্যান্সার দেওয়া যায় না। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার মোটিভেশন এবং হচ্ছে আসলেই আপনি এটা রিকোয়ারমেন্ট কিনা, রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছেন কিনা। ওকে, একটা জিনিস হচ্ছে এখানে দুইটা বিষয় ম্যান্ডেটরি, লক্ষণীয়। একটা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়া, সেকেন্ড হচ্ছে আপনাকে এম্বাসিতে কনভিন্স করা। কারণ এম্বাসিতে যদি আপনি কনভিন্স করতে না পারেন, আপনি ভিসা পেতে আপনার সমস্যা হবে। সো ফার্স্ট স্টেপ, আপনি যদি অ্যাডমিশন ক্রাইটেরিয়া যেগুলো সবগুলো আছে, ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে আপনি অ্যাপ্লিকেশন করেন, যে আপনার লেখা গেল হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আপনার ফুলফিল হচ্ছে, আপনার হচ্ছে কোর্স রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে, সব কিছু ফুলফিল করে যখন আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে গেলেন। এখন এই অফার লেটারটা দেখা গেল আপনার ব্যাচেলারের সাথে কোনো মিল নাই, তখন হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনার এম্বাসি আপনাকে এটা নিয়ে আস্ক করতে পারে যে আপনি এখন যে কোর্সে যাচ্ছেন এবং ব্যাচেলারে যে কোর্স করেছেন বা আগে যে কোর্স করেছেন এটা কমপ্লিটলি ডিফারেন্ট এরিয়া। তখন হচ্ছে আপনার এম্বাসিতে মোটিভেশন দিতে হবে, মোটিভেশন শো করতে হবে যে আসলেই আপনি যে এই সাবজেক্টে পড়তে যাচ্ছেন এটা আপনার ক্যারিয়ার গোলের সাথে মিলে এবং হচ্ছে যে আপনি এটা পড়তে চাচ্ছেন এবং এই হচ্ছে আপনার লক্ষ্য, এই হচ্ছে আপনার উদ্দেশ্য। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি তাহলে বুঝতে আরও আপনাদের সুবিধা হবে। ফর এক্সাম্পল, আমি হচ্ছে পড়েছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি জার্মানিতে পড়েছি হচ্ছে ডিজিটালাইজেশন আর ইনোভেশন, এটা হচ্ছে অনেকটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ফিল্ড ফিল্ড বলতে পারেন, প্লাস হচ্ছে আইটি। সো এটা কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে একটু ডিফারেন্ট। সো এবং হচ্ছে এখানে আরেকটা ফোকাস ছিল এবং এখানে মেজর এরিয়া ছিল হচ্ছে সাপ্লাই চেইন ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন, এটা হচ্ছে আমার মেজর ফোকাস এরিয়া ছিল। এখন আমি বাংলাদেশে জব করেছি হচ্ছে এই সাপ্লাই চেইনের উপরে। আমি তখন এম্বাসিতে এটা আমি আমার মোটিভেশন লেটার এবং এক্সপ্লানেশনে দিয়েছিলাম যে আমি বাংলাদেশে জব করছি বা আমি এই রিলেটেড কাজ করছি, সো এই রিলেটেড পড়াশোনা করার জন্যই আমি জার্মানিতে যেতে চাচ্ছি। এবং যদিও এটা আমার ব্যাচেলারের সাথে মিল নাই, কিন্তু আমার ওয়ার্ক এবং হচ্ছে আমার ক্যারিয়ার গোলের সাথে এটা মিলতেছে, এই কারণেই আমি এই এরিয়াতে পড়তে চাচ্ছি। ঠিক আছে, সো এবং তারা ওটা কনভিন্সে আমাকে অ্যাকসেপ্ট করছে। সো এইরকম যদি কেস থাকে আপনাকে কনভিন্স করতে হবে জার্মান এম্বাসিকে। ওকে,
গট ইট। এরপরে হচ্ছে জার্মান এডুকেশন সিস্টেম নিয়ে অনেকের কোশ্চেন থাকে, যেমন হচ্ছে যে গতকালকে আমাকে একটা ভাইয়া জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া যদি বাংলাদেশে দেখা যায় অনেক প্রফেসররা হচ্ছে আমাদেরকে নোটস দেয়, আমাদেরকে হচ্ছে দেখা যায় অনেক জায়গায় অনেক চোথা পাওয়া যায় বা নোটস পাওয়া যায়, ফটোকপি করলে পড়লে হয়ে যায়, জার্মানিতে সিস্টেমটা কি এরকম কিনা? আচ্ছা, জার্মানিতে আহ, হচ্ছে পড়াটা হচ্ছে আপনাকে রেগুলার ক্লাস করতে হবে এবং ক্লাসে যেটা প্রফেসর পড়াচ্ছে আপনাকে পড়াটা ফলো করতে হবে। এখন অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের এখানে দেখা যায় অনেকেরই হচ্ছে বাধ্যবাধকতা থাকে যে আমাদের হচ্ছে নিজেদের যে ডেইলি খরচটা আছে পার্ট টাইম জব করে সেটাও ম্যানেজ করতে হবে। সো দেখা যায় যে পড়ার সময়টা খুব মিনিমাম থাকে, প্লাস ইউনিভার্সিটিতে ক্লাস করতে হবে। সো আপনি যদি ইউনিভার্সিটিতে ফুললি ক্লাস করতে না পারেন এবং পড়াশোনায় যদি মনোযোগ দিতে না পারেন, আপনার এখানে কোর্স শেষ করাটা অনেক লেন্দি হবে বা ডিফিকাল্ট হবে। বাট আপনি যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে পারেন এবং প্রফেসরের লেকচার ফলো করেন, আপনাকে হচ্ছে এটা খুব মানে এটা বলা যাচ্ছে না যে কোন প্রফেসর আপনাকে ক্লাস লেকচারের পিডিএফ দিল কি দিল না, এটা ডিপেন্ড করে প্রফেসর টু প্রফেসর, ইভেন বাংলাদেশেও। ঠিক আছে, সব লেকচারে প্রফেসর তার ক্লাসে পিডিএফ দেয় না। সো এটা ডিপেন্ড করে প্রফেসর টু প্রফেসর, বাট আপনাকে এমন কোনো কোশ্চেন দিবে না যেটা ক্লাসে পড়ায় নাই কিন্তু পরীক্ষায় দিয়ে দিয়েছে। সো ক্লাসে যেটা পড়ায় সেটাই আপনাকে পরীক্ষায় দিবে, এবং হচ্ছে সহজ বা কঠিন বলে কিছু নাই। আপনি মাস্টার্স অবশ্যই হচ্ছে এটা একটা মানে আরেকটু উপরের ধাপ। আপনি যদি এইচএসসি হন, ব্যাচেলর হচ্ছে আরেকটু উপরের দিকের ধাপ। সিরিয়াস হইলে সবকিছু শেষ করা পসিবল। ওকে, আইএলটিএস কে ম্যান্ডেটরি কিনা আর যদি হয় তাহলে স্কোর কত, এই রিলেটেড কোশ্চেন অনেকের থাকে। আচ্ছা, এক এক যদি কোনো ইউনিভার্সিটি হচ্ছে বলে দেয় যে আইএলটিএস স্কোর লাগবে, তখন হচ্ছে আইএলটিএসটা ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে। কিছু ইউনিভার্সিটি আছে আইএলটিএস এর পাশাপাশি বলে দেয় যে আপনি আপনার যদি কোর্স যদি কারিকুলাম ইংলিশে হয়ে থাকে তখন হচ্ছে ওই সার্টিফিকেটটা দিয়েও হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু যখন আপনি এম্বাসি ফেস করবেন তখন কিন্তু আপনাকে আইএলটিএস সার্টিফিকেটটা অবশ্যই এম্বাসিকে দেখাইতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে যদি কেউ ধরেন হচ্ছে মাস্টার্স বা ব্যাচেলরে এমন কোর্সে আসতেছেন যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের না, জার্মান ল্যাঙ্গুয়েজে পড়তে আসতেছেন, সেই ক্ষেত্রে আইএলটিএসটা ম্যান্ডেটরি না, সেই ক্ষেত্রে হচ্ছে জার্মানটা ম্যান্ডেটরি। ঠিক আছে, ওকে। সিজিপিএ কনভার্সন যদি কারো কোনো সিজিপিএ বা ভিপিডি এই রিলেটেড যদি কোনো কোনো মানে কোশ্চেন থাকে, অলরেডি আমি এটা নিয়ে বলে দিয়েছি কিভাবে কনভার্ট করবেন এবং সূত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি। সো এটাও এখন থেকে আশা করি ক্লিয়ার থাকবে। এটা মনে রাখেন, জার্মানিতে 1 মানে হচ্ছে ভালো, 2 মানে একটু কম ভালো, 3 মানে আরো কম ভালো। জিনিসটা হচ্ছে এরকম, ওদের ওখানে 1 হচ্ছে হাইয়েস্ট, সবচেয়ে বেস্ট। ওকে, আচ্ছা। এরপরে অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া আমি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছি, বা এখানে আমি যদি ভর্তি হই আমি কি আমার টিউশন ফি ম্যানেজ করতে পারবো কি না? ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার আসলে ডিফিকাল্ট, আপনাকে কেউই হুবহু বলে দিতে পারবে না। আপনি একটু দেখেন যে আপনার এখানে টিউশন ফিটা কত। এখন এটা যদি হয় যে আপনার 6 মাসের টিউশন ফি হচ্ছে 1500 ইউরো, 1500 ইউরোর 6 মাসের টিউশন ফি মানে হচ্ছে প্রতি মাসে যদি আপনি অ্যারাউন্ড 280 270 করেও জমান, আপনি 6 মাসের টিউশন ফি তুলতে পারতেছেন। এখন 280 270 এই টাকাটা আপনি পার্ট টাইম জব করে সেভ করা পসিবল, এটা কোনো খুব ডিফিকাল্ট না। কিন্তু এটা যদি এরকম হয় যে আপনার টিউশন ফি হচ্ছে লেটস সে 6000 ইউরো পার সেমিস্টার, মানে প্রতি মাসে 1000 ইউরো টিউশন ফি আপনাকে জমাইতে হবে, সেই ক্ষেত্রে এটা ডিফিকাল্ট। এখন অনেকে অনেকভাবে ম্যানেজ করতে পারে, যেমন হচ্ছে এটা যদি হয় যে আপনি পার্ট টাইম জব করতেছেন, যে জবটা দিয়ে আপনার মান্থলি খরচ চলে যাচ্ছে এবং পাশাপাশি আপনি যে ব্লক মানিটা পাচ্ছেন সেই পুরো টাকাটা সেভ হচ্ছে এবং আপনাকে বাংলাদেশে কাউকে পাঠাইতে হচ্ছে না, তখন আপনি ওই টাকাটা কিন্তু টিউশন ফিতে দিতে পারতেছেন। সো এটা আসলে প্রত্যেকটা পার্সনের উপর পার্সন ভ্যারি করে, কে কিভাবে কাজ করতেছে, কে কত টাকা কাজে পাচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তো দেখা যায় একটু ভালো ভালো একটা স্টুডেন্ট ওয়ার্ক করতেছে যেখানে হচ্ছে সে পেমেন্টটা ভালো। সো এটাকে আপনাকে নিজেকে হিসাব করে নিতে হবে যে আপনি পাবেন কিনা, পারবেন কিনা। ওকে, বাট নর্মালি সবাইয়ের যদি অ্যাভারেজ বলি, জার্মানিতে অ্যারাউন্ড 1000 ইউরো অ্যারাউন্ড ইনকাম করে, কেউ হয়তো 900, কেউ হয়তো 1200, বাট অন অ্যান অ্যাভারেজ 1000 ইউরো ইনকাম করে। এবং এখানে যদি আপনি খরচের কথা বলেন, অ্যারাউন্ড 600 700 800 এরকম একটা খরচ, ডিপেন্ডস অন আপনি কোন সিটিতে আছেন, কীরকম বাসায় আছেন, এটার উপরে ডিপেন্ড করে। সো দেখা যায় 200 300 ইউরো
সেভ করা পসিবল নর্মালি। ওকে, এটা হচ্ছে ইনকামের থেকে। সো এই হচ্ছে মোটামুটি আলোচনা। আর এখানে কোশ্চেন আসছে, ভাইয়া ভিপিটির জন্য অ্যাপ্লাই কখন করব, যদি উইন্টার সেমিস্টারে করি কখন সামার সেমিস্টার? আচ্ছা, ভিপিটি এটা আমি অলরেডি আলোচনা করেছি। যদি হচ্ছে ভিপিডি অ্যাপ্লিকেশন ডেডলাইন ওখানে লেখা থাকবে, এবং ভিপিডির জন্য ইউনিভার্সিটি মোটামুটি চার সপ্তাহের মতো ওরা সময় নিয়ে থাকে। সো আপনাকে ওইটা হিসাব করেই অ্যাপ্লিকেশন করতে হবে যে ডেডলাইনের মধ্যে যাতে ভিপিডিটা আপনি পেয়ে যান। আচ্ছা, এটা যদি হয় যে ভিপিডিটা আপনি পেতে পেতে অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ, তো এর আগে হচ্ছে আপনি কোর্স কোঅর্ডিনেটরকে জানিয়ে রাখবেন যে আমি হচ্ছে অ্যাপ্লিকেশন করেছি এবং হচ্ছে আমার ভিপিডিটা পেতে দেরি হচ্ছে। সো এরকমও মাঝে মাঝে কোর্স কোঅর্ডিনেটর আপনার বলতে পারে যে আপনি অ্যাপ্লিকেশন করে রাখেন, আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করেন, শুধুমাত্র ভিপিডিটা আমাকে ইমেইলে পরে আলাদা করে শেয়ার করেন। তখন হচ্ছে আপনি কোর্স কোঅর্ডিনেটরকে ফলো করবেন, সে যেভাবে ইনস্ট্রাকশন দেয়। সো ভিপিটির জন্য মোটামুটি একটা টাইম মাথায় রাখবেন যে মোটামুটি যেন 4 সপ্তাহ হাতে সময় থাকে মিনিমাম। ওকে, আচ্ছা, আমি I accidentally scheduled my appointment using my previous passport number. Will this be a problem? ওকে, আচ্ছা, আপনি যদি পাসপোর্ট ধরেন আপনার হচ্ছে এখন আপনি এমআরপি পাসপোর্ট আছে, আপনি এখন ই পাসপোর্ট করেন নাই, আপনার হচ্ছে দেখতেছেন যে আপনার যখন ভিসা আসতে আসতে আপনার পাসপোর্টে মেয়াদ শেষ হয়ে গেছে এবং হচ্ছে আপনি নতুন পাসপোর্ট নিচ্ছেন, এটা কোনো সমস্যা নাই। আপনি যখন ভিসা এম্বাসিতে মানে ইন্টারভিউ দিতে যাবেন, আপনি তখন নতুন এবং পুরনো পাসপোর্ট দুটোই নিয়ে যাবেন, এবং হচ্ছে আপনি ওনাকে দিলে উনি নিজেই বুঝতে পারবে নতুন পাসপোর্ট, এটা পুরনো পাসপোর্টের নাম্বারও নতুন পাসপোর্টে থাকে। সো ইটস নট এ প্রবলেম। আচ্ছা, ইফ মাই আইএলস স্কোর এক্সপায়ার বিফোর, আচ্ছা, ভিসা অ্যাপয়েন্টমেন্টের আগে যদি আইএলটিএস স্কোর এক্সপায়ার হয়ে যায়, এটা রিলেটেড একটা এই রিলেটেড হচ্ছে কোশ্চেন। আচ্ছা সাকিব, তুমি হচ্ছে হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? হ্যাঁ, সরি। প্রবলেমটা হয়েছে যে আমি ভিসা মানে আমি পাসপোর্ট পাইছিলাম, তারপরেও আমি খেয়াল না করে করছিলাম, মানে আগের পাসপোর্টটা দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে দুইটা পাসপোর্টই সেম হবে, পরে আমি খেয়াল করে দেখি যে না, এটা তো দুইটা পাসপোর্ট সেম না, মানে 1 মাসের দিক সেদিক আর কি। আমি ডিসেম্বরে পাইছিলাম, জানুয়ারি না ফেব্রুয়ারি শুরুর দিকে অ্যাপ্লাই করছিলাম। এটাই আর কি আমার কাছে একটু মানে ইস্যু, মানে একটু ভয়ের একটা বিষয়, কারণ অনেক টাইম তো লাগে আর কি যদি একবার রিজেকশন হয় আর কি, ইন কেস। এই আচ্ছা এই বিষয়টা আর কি মেইন প্রবলেম হলো। আচ্ছা থ্যাংক আচ্ছা ইউ। আচ্ছা, সরি, আমি ভাবছিলাম হচ্ছে আমার এখানে আরেকটা ভাই আছে জুনিয়র সাকিব। ও আচ্ছা, ঠিক আছে সাকিব ভাই, আমি বলতেছি, আপনি এটা নিয়ে টেনশন না করেন ভাই, না। আমি আচ্ছা, আপনি হচ্ছে এটা নিয়ে টেনশন করেন না, আপনার যে পুরনো পাসপোর্ট আছে সেই নাম্বারটা আপনার নতুন পাসপোর্টেও আছে। এবং আপনি যখন এম্বাসিতে যখন ইন্টারভিউ দিতে যাবেন, আপনি দুটো পাসপোর্টই সাথে করে নিয়ে যাবেন এবং হচ্ছে তাদেরকে দিবেন যে দিস ইজ মাই নিউ পাসপোর্ট। এবং হচ্ছে এটা খুব কমন একটা কেস, যেহেতু অনেক লং টাইম, ইন দ্য মিন টাইম অনেকের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে যায়। ইভেন আমার ক্ষেত্রে এটা হয়েছিল, আমি হচ্ছে পুরনো পাসপোর্ট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতে আমার নতুন পাসপোর্ট, তো এরপরে হচ্ছে ইন্টারভিউর আগে আমি নতুন পাসপোর্ট নিয়েছিলাম, এবং নতুন পাসপোর্ট নিয়ে হচ্ছে আমি জার্মান এম্বাসিতে গেছিলাম, তখন হচ্ছে ওরা আমার নতুন পাসপোর্টে ভিসা দিয়েছিল। সো এটা খুবই নর্মাল, এটা নিয়ে টেনশনের কিছু নাই। জার্মানিতে, জার্মানি ছাড়া ইউরোপের অন্য কারেন্সি থেকে কি এনরোলমেন্ট ফি দেওয়া যাবে? আর মোট ভাই এটা কথা, একটু আমি একটু বলি এই সম্পর্কে একটু, যে উনি যে জিজ্ঞেস করছেন যে অন্য কোনো কান্ট্রি থেকে এনরোলমেন্ট ফি দেওয়া যাবে নাকি। হ্যাঁ, আম, সেটা হলো যে আমার বড় বোন নিউজিল্যান্ডে থাকে, এবং আমার বড় বোন নিউজিল্যান্ড থেকে আমার যে ফ্রাইডরিশ আলেকজান্ডার যে ইউনিভার্সিটি, মানে যেটাকে আমরা ফাউ বলি, সেই ইউনিভার্সিটি এনরোলমেন্ট ফি দিয়ে দিয়েছিল, এবং এটা খুবই সহজ, মানে জাস্ট বাংলাদেশের বাইরে আসলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এনরোলমেন্ট ফি দেওয়া যাবে। বাংলাদেশ থেকে যেহেতু একটা ব্যারিয়ার আছে, এই জন্য বাংলাদেশ থেকে পাঠানো যায় না, মোটামুটি বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো জায়গা থেকে এনরোলমেন্ট ফি দেওয়া যায়, এটা কোনো সমস্যা নাই, এবং ওরা এটা একসেপ্টও করে এবং এনরোলমেন্টও হয়ে যাওয়া যায়, তো এটা কোনো ব্যাপার না। ওকে, এক্স্যাক্টলি। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন, ভাইয়া হোয়াট ইজ দ্য প্রবাবল টাইম পিরিয়ড অফ রিসিভিং অফার লেটার আফটার অ্যাপ্লাইং টু অ্যানি ইউনিভার্সিটি ইফ রিকোয়ারমেন্টস আর ডকুমেন্টস আর ওকে? আচ্ছা, অ্যাজ আই সেইড আর্লিয়ার, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। ইভেন এমনও হয় যে কোনো ইউনিভার্সিটি আপনাকে অ্যাপ্লিকেশন করার 7 দিনের মধ্যে আপনাকে অফার লেটার দিয়ে দিবে। কিছু ইউনিভার্সিটি আছে যে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন হওয়া পর্যন্ত ওয়েট করবে, এবং ডেডলাইন শেষ হওয়ার পরে সব অ্যাপ্লিকেশন শর্ট লিস্ট করে এরপরে হচ্ছে আপনাকে অফার লেটার দেবে। বাট
এটা হচ্ছে মোস্টলি যদি আপনি ধরেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে শেষ হচ্ছে, এবং ডেডলাইন শেষ হওয়ার সাধারণত 2 সপ্তাহের মধ্যে অ্যারাউন্ড হচ্ছে অফার লেটার দেয়। 2 সপ্তাহ, কিছু কিছু ক্ষেত্রে 3 সপ্তাহ লাগে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল, আপনি actually, দিতে ভুলে গিয়েছিলেন সম্ভবত। সেটা হলো যে ওই যে তামিমা ইরিন আপু জিজ্ঞেস করছিল যে ক্যান আই ইউজ দ্য সেম ভিপিডি ফর সামার সেমিস্টার অ্যাডমিশন। আর আমি একটু ভিপিডি ব্যাপারে একটু বলি। সেটা হলো যে ইউনিভার্সিটি যে ভিপিডি দেয় সেখানে লেখাই থাকে যে ওই ভিপিডিটা 1 বছর পর্যন্ত ভ্যালিড। মানে ওই সেম ইউনিভার্সিটি সেম কোর্সে আপনি যদি সামার সেমিস্টারের জন্য ভিপিডি নেন তাহলে সেম ভিপিডি আপনি উইন্টার সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেম ভিপিডি দিয়ে। এবং যদি আপনি পরবর্তীতে ধরেন থার্ড সেমিস্টারে গিয়ে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ওই ইউনিভার্সিটিকে মেল করলে যদি ইউনিভার্সিটি অ্যালাউ করে তাহলে সেম ভিপিডি দিয়ে আপনি তো থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারও হয়তো অ্যাপ্লাই করতে পারবেন। এটা আসলে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, কিন্তু আইডিয়াল কেসে ভিপিডি একটি ভিপিডি 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকে। এক্স্যাক্টলি। এবং কোনো ইউনিভার্সিটিতে লেখাই থাকে যে আপনার যদি ভিপিডি থাকে, সেম ভিপিডি আপনি 2 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন। হ্যাঁ, এবং আমি বেইরুত ইউনিভার্সিটির ভিপিডি নিয়েছিলাম, কিন্তু এবং আমি অন্যান্য যেসব ভার্সিটিতে ভিপিডি লাগে ওদেরকে মেলও করেছিলাম, কিন্তু আমাকে ওরা বলেছিল যে না, বেইরুত ইউনিভার্সিটির ভিপিডি দিয়ে আমরা ওদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো না। সেটা খুবই কম চান্স যে এক ইউনিভার্সিটির ভিপিডি দিয়ে অন্য ইউনিভার্সিটির ভিপিডি অ্যাপ্লিকেশন করা যাবে। এটা খুবই রেয়ার কেস। আচ্ছা, আইএলটিএস এর যদি সে এক্সপায়ার হয়ে যায় ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়, যদি এরকম হয় যে আপনি এনরোলমেন্ট হয়ে গেছেন বাট হচ্ছে আপনার আইএলটিএস এর এক্সপায়ার হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট, মানে ভিসা ইন্টারভিউ এর সময়, তখন হচ্ছে জার্মান এম্বাসির ওয়েবসাইটে ওরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে আপনি যদি অলরেডি এনরোলমেন্টের সময় আপনার আইএলটিএস থেকে থাকে, মেয়াদ থেকে থাকে এনরোলমেন্টের সময়, তাহলে আপনার ইন্টারভিউয়ের সময় মেয়াদ থাকাটা জরুরি না। এটা হচ্ছে জার্মান এম্বাসির বক্তব্য। ওকে ভাইয়া, ইজ দেয়ার এনি ইন্টারভিউ ফর অ্যাপ্লাইং মাস্টার্স? ওকে, আমি বলবো 99% ইউনিভার্সিটিতেই হচ্ছে কোনো ইন্টারভিউ লাগে না। কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাডমিশনের জন্য এক্সাম দিতে হয়। কিছু ইউনিভার্সিটির কিছু কোর্স, অল্প কিছু কোর্স, এবং কিছু ইউনিভার্সিটি এটাও বলে যে আমরা হচ্ছে একটা ইন্টারভিউ নিব। সো এটা হচ্ছে এগেইন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে, বাট এটার সংখ্যা খুবই খুবই নগণ্য যে আপনাকে ইন্টারভিউ নিবে তারপরে মাস্টার্সে অ্যালাউ করবে। আচ্ছা, একজন বলেছেন যে ভাই ভিপিডি ব্যাপারটা বুঝি নাই, এটা একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, আমরা বাংলাদেশে হচ্ছে, এটা আবার শর্ট একটু বলি, বাংলাদেশে হচ্ছে আমরা যখন অনার্স পড়ি আমাদের সিজিপিএটা কাউন্ট হয় হচ্ছে 4-এর ভেতরে। যেমন হচ্ছে 4 আউট অফ হচ্ছে আমি পেয়েছি 3.5 বা 3.7 বা 3.1 বা 2.9। জার্মানিতে এটা 4 আউট অফ কাউন্ট হয় না, এটা কাউন্ট হয় ডিফারেন্ট সিস্টেমে। জার্মানিতে জার্মানিতে হচ্ছে 1 মানে হচ্ছে খুব ভালো, বেস্ট। 2 মানে হচ্ছে ওকে, মানে আরেকটু কম ভালো। 3 মানে হচ্ছে আরো একটু কম ভালো। ঠিক আছে, সো ওরা হচ্ছে আপনি যদি ওদেরকে বলেন যে আমি 3.3 পেয়েছি কোনো একটা ইউনিভার্সিটি থেকে, ওরা বুঝবে না 3.3 মানে কি। ওরা হচ্ছে চায় যে জার্মান গ্রেডিং সিস্টেমে এটাকে কনভার্ট করে দিতে। সো এই জার্মান যে গ্রেডিং সিস্টেম, এটাকেই বলে হচ্ছে ভিপিডি করা। তো ভিপিডির মানে হচ্ছে ভিপিডি ফর প্রুফুং ডকুমেন্টাসিয়ন। আপনার ডকুমেন্টকে ইউনিভার্সিটি আগে চেক করে দেখবে যে জার্মানিতে জার্মান গ্রেডিং সিস্টেম অনুযায়ী আপনার গ্রেড পয়েন্টটা কত আসে, এটাই হচ্ছে ভিপিডি। এবং এই রিলেটেড আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন কোনো একটা ইউনিভার্সিটিতে যেখানে ভিপিডি লাগবে, তখন ইউনিভার্সিটি আপনাকে একটা লেটার দিবে, যে লেটারে ভ্যালিডিটি উল্লেখ করা থাকবে এবং আপনার ওখানে উল্লেখ করা থাকবে যে আপনার জার্মান গ্রেড অনুযায়ী গ্রেড পয়েন্ট হচ্ছে এত, এবং হচ্ছে এটার ভ্যালিডিটি এত, আপনি এত তারিখে হচ্ছে পাশ করেছেন অমুক ইউনিভার্সিটি থেকে, এই রিলেটেড কিছু ইনফরমেশন ওখানে উল্লেখ করা থাকবে। আর ভিপিডি কিভাবে ক্যালকুলেশন করবেন এই রিলেটেড হচ্ছে আমি ক্যালকুলেশনও বলে দিয়েছি। এটা আপনারা নিজেরা ক্যালকুলেট করে দেখতে পারেন। দিস ইজ দ্য ইকুয়েশন, ভেরি সিম্পল। হচ্ছে হাইয়েস্ট গ্রেডিং পয়েন্ট মাইনাস আপনার গ্রেড। লেটস সে হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে 4 হচ্ছে গ্রেড পয়েন্ট হাইয়েস্ট, আপনার যত গ্রেড আছে সেটা, এই দুটাকে বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাকে ভাগ করবেন হচ্ছে হাইয়েস্ট গ্রেড পয়েন্ট বিয়োগফল হচ্ছে মিনিমাম পাসিং গ্রেড, পাস করতে কত গ্রেড লাগে, যেটা পাবেন সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবেন, গুণ করবেন, +1। এই হচ্ছে আপনার ভিপিডি স্কোর। এই স্কোরটা আপনি নিজে নিজে জানলে তখন অ্যাপ্লিকেশন করতে গেলে বুঝবেন যে
আমার অ্যাপ্লিকেশন করলে আমার কি এখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি নাকি রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। সো যেখানে দেখা যাবে যে আপনার মিনিমাম ক্রাইটেরিয়া ম্যাচ করতেছে না, ওরা হয়তো বলে দিছে যে জার্মান গ্রেডে 2.5 লাগবে, বাট আপনার 2.5 নাই, আপনার হচ্ছে 2.7 আছে। 2.7 মানে কিন্তু জার্মান গ্রেডিং সিস্টেমে 2.5 এর চেয়ে খারাপ, কম, ঠিক আছে। সো আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না, নাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এটাই হচ্ছে ভিপিডি। সো সবাইকে আজকের সেশনে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই জার্মান পুরো স্টাডি প্রসেসটা আসলে এটা আলোচনা করতে গেলে এটা আসলে 1.5 ঘন্টায় আসলে পসিবল না, কারণ প্রত্যেকটা স্টেপ নিয়েই আলাদা আলাদা সেশন করা যায়। এটা আপনাদেরকে এটা এই জন্য করা যে যাদের এটা রিলেটেড যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে নিতে পারেন, প্লাস হচ্ছে যাদের এই অনেক কিছু ক্লিয়ার না, কোনটা কিভাবে প্রসেস হবে শুরু থেকে শেষ পর্যন্ত, বা কোনো কিছু আইডিয়া নেই, শূন্য থেকে জানতে চাচ্ছেন, তাদেরকে জিনিসটা হচ্ছে একটা গুছানোভাবে এক জায়গায় সব ইনফরমেশনগুলো প্রোভাইড করা। তো এটা মূল উদ্দেশ্য ছিল। তা আশা করি এর মাধ্যমে যদি কারোর বিন্দুমাত্র একটু উপকার হয়ে থাকে তাহলে হচ্ছে আমার পরিশ্রম হচ্ছে সার্থক। তো সবাইকে আজকে লাইভ সেশনে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি অনেক শুভকামনা থাকলো, যেন সবাই যে উদ্দেশ্যে আপনারা জার্মানিতে আসতে চাচ্ছেন সেই উদ্দেশ্য জানি আল্লাহ সফল করেন। সো থ্যাংক ইউ।